আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায় আয়ন টিভির সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। স্পেশালি আমরা আজকে কথা বলতে চাচ্ছি রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যে আচরণবিধি সেই বিষয়ে, এবং কথা বলতে চাচ্ছি ডাকসু নির্বাচন। আমাদের সাথে কথা বলার জন্য চারজন অতিথি আপনাদের সাথে আজকে কথা বলবেন এবং আপনাদের সাথেও কথা বলবো। তবে সংক্ষেপে আমি প্রথমেই যাচ্ছি ব্যারিস্টার মওদুদ আহমেদ আপনার কাছে। ফকিন্নির বাচ্চা হাসান মাহমুদের হাসনাতের পরিচয় কি ফকিন্নির বাচ্চা? হাসনাত আব্দুল্লাহ এটা পারে না। তাহলে আপনাদের দলের একজন বলছে ফকিন্নির বাচ্চা। আমার মনে হয় সেটা তার মানসিক আবেগ, ক্ষোভ, রাগ বিরাগের বশবর্তী হয়েই কোনো একটা অপ্রত্যাশিত একটা। উনি তো এখনো বলেই যাচ্ছেন, উনি যতগুলো টক শোতে অ্যাটেন্ড করছে সবগুলোতে একই কথা বলছেন। তবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে যেটা বলি সেটা হচ্ছে যে শব্দ চয়নে আমাদের আরো সতর্ক হওয়া দরকার। উনি টক শোতেও বলছে এবং এক্সপ্লেইন করছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ফকিন্নির বাচ্চা। এক সেকেন্ড হচ্ছে যে উনি আরেকটা কথা বলছেন যে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন ফকিন্নির বাচ্চা। কেন? মানে আমার কথাটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ তো আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। হাসনাত আব্দুল্লাহ আমরা জানি জুলাই আন্দোলনের অন্যতম একজন। এখন আমরা নতুন তার নাম পেলাম ফকিন্নির বাচ্চা। দেখুন, আসলে এটা অপ্রত্যাশিত। আমি আবারও থেকে অপ্রত্যাশিত। রুমিন ফারহানটা কেন বলেছেন, তার মতো একজন বিজ্ঞ সাংসদ এবং একজন বিজ্ঞ ব্যারিস্টার, বা কারোর মানহানি হোক এরকম ধরনের বক্তব্য তার কাছ থেকে আমি আশা করতে পারি না ব্যক্তিগতভাবে। আমি নিজেও এটা নিয়ে একটু মর্মাহত। তো আমার ধারণা হয়তো ওনার যে রাগ বিরাগ ক্ষোভ, যে একটা আবেগের যে একটা জায়গাটা হয়তো বা সেটা একটু প্রশমিত হইলে আমরা তার কাছ থেকে একটা ভালো একটা অ্যাপোলজি পাবো হয়তো বা। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, আশা করি। অ্যাপোলজি কোথায়? উনি তো আরো এটাকে আরো স্পুলিংয়ের মতো বলছেন। একটু বিএনপির ভূমিকা কি এই ক্ষেত্রে? আপনি রাজনৈতিক শিষ্টাচার, বিএনপির ভূমিকা কি? শিষ্টাচারের ভিতর থেকেই তো জিনিসগুলো আসা উচিত। আমি ব্যক্তিগত আমার অবস্থানটা ক্লিয়ার করলাম যে এরকম বক্তব্য আশা করা উচিত না। বাট ওনার জন্য তো বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এখনো। এবং আপনি কি নির্বাচন কমিশন ওনার চোখের দিকে তাকিয়েছেন? আমার তো আমি ভয় পাইছি, আমি পার্সোনালি ভয় পাইছি যে উনি যেভাবে তাকাইছেন ডায়াসের মধ্যে এসে মনে হচ্ছে যেন শেখ হাসিনা ফেরত আসছে। আচ্ছা, এখন বিষয়টা হলো প্রত্যেকজনের পার্সোনালিটি ওইভাবে না, প্রত্যেকটা হাসিনাকে এই জন্য তো দেশের মানুষ মানে ইজ্জতের সহিত বেজ্জতি করে পার করে দিছে। এটা আমি আবারও বলতেছি যে আমাদের প্রত্যেক রাজনীতিবিদের উচিত শব্দ চয়নে সতর্ক হওয়া এবং অবশ্যই রাগ বিরাগের বশবর্তী। রুমিন ফারহানা কে এখন যে যার মুখে এরকম বক্তব্য আসবে তাকে ওই প্রশ্নটা আমাদের না করাই উচিত। প্রশ্নটা হচ্ছে ওনার বক্তব্যটা থেকে একটা শব্দ এসেছে। উনি হচ্ছেন এখন বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক, বিএনপির একটা আসন থেকে নির্বাচন করার জন্য ফাইট করছেন। করবেন, মানে যেহেতু করবেন। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি গত 16 বছর নির্যাতিত হয়েছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার নির্যাতনের কথা যখন আমরা শুনি আমার চোখে পানি চলে আসে। এবং গণতন্ত্রের মা কেন বলা হয়, গণতন্ত্রের অগ্নিকন্যা কেন বলা হয়, আপুসী নেত্রী কেন বলা হয়? বিকজ অফ ওনার স্যাক্রিফাইস ফর দ্য ডেমোক্রেসি এন্ড ফর দ্য বাংলাদেশ। মাই কোয়েশ্চেন ইজ, এই বেগম খালেদা জিয়াকে যখন আপনারা শ্যাওলাযুক্ত ফ্লোরের মধ্যে শোয়াই রাখছেন নিয়ে শেখ হাসিনার গণপূর্ত মন্ত্রণালয়ের রেজাউল করিম সাহেবের কাছে রুমিন ফারহান আবেদন করেছিল, আমি অত দরিদ্র একজন মানুষ, আমার ঢাকা শহরে কোনো থাকার জায়গা নেই, আমাকে 10 কাঠা জায়গা দেন। কে কার কাছে লিখছেন? বরাবর মাননীয় মন্ত্রী গণপূর্ত মন্ত্রণালয়। বাট উনি আবার আপনারা বিএনপিরা বলেন এটা অবৈধ মন্ত্রণালয়, অবৈধ সরকার। লজিক্যাল এখানে কিছুটা কনফ্লিকশন বলেন না। কনফ্লিক্ট বলতে জিনিসটা হচ্ছে যে মানে আমার ক্ষেত্রে সব রাইট, অন্যের ক্ষেত্রে রং। যেখানে বেগম খালেদা জিয়াকে এমন ভাবে নির্যাতন করছে, আমি ফরগেট এভরিবডি, সেখানে বেগম খালেদা জিয়ার বিএনপি, যে বিএনপির প্রত্যেকটা মানুষ ওনাকে মা হিসেবে আখ্যায়িত করে, সেই বিএনপির নর্মাল একজন এমপি উনি 10 কাঠা জমি চায়। এখন জিনিসটা হচ্ছে যে এটার ব্যাখ্যাটা সে তার কাছে একবার চাওয়া হয়েছে এবং সে সম্ভবত এটা লিখিত সে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। মিডিয়াতে সে বলার চেষ্টা কি বলছে, সে বলতেছিল যে
বিধি অনুযায়ী সেটা সে চেয়েছে। কেন চাইবে? তো আমি তো বিধি অনুযায়ী তো আমরা বেগম খালেদা জিয়াকে মানে বেকসুর খালাস দেওয়ার জন্য বিধি অনুযায়ী চাইছি না? না না সেটাই চাইছেন কিনা উত্তর দেন। বেগম খালেদা জিয়াকে যে আমি তাকে ডিফেন্ড করার মতো না না ব্যারিস্টার সাহেব আপনি আমাকে বলেন বিধি মোতাবেক বেগম জিয়ার কোনো শাস্তি হয় না বিধি মোতাবেক তারেক রহমানের বেকসুর খালাস হচ্ছে প্রত্যেকটি মামলায় বিধি মোতাবেক বাংলাদেশে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে দ্রুত বিচার মানে ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনালে প্রত্যেকটি এখন প্রমাণিত হচ্ছে। আস্তে আস্তে বালী রঞ্জনকে কোথায় পাইছেন দেখছেন তো। তাহলে বিধি মোতাবেক উনি সংসদে দাঁড়িয়ে উনি আজকে বারবার বলে আমি একমাত্র ব্যক্তি আমার আন্টি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম খালাম্মা আপনার সংসদ কিন্তু অবৈধ, আর আবার উনি গিয়ে বলে খালাম্মা আমাকে একটা প্লট দেন। এটা বিধি? আমাকে একটা প্লট দেন প্রসঙ্গটা আসলে একটু বিব্রতকর সিচুয়েশন, এটার জন্য দলের সম্ভবত একটু বিব্রতকর সিচুয়েশন। তার মানে কি আমি বলে দিলাম এখন আমি নিজেই টকশোতে বলছি যেহেতু রাতের অন্ধকারের নির্বাচন 18 সালের নির্বাচন রাতের আন্ধারের নির্বাচন, তাহলে আমি সবাইকে বলি আপনারা বলছেন আওয়ামী লীগের অনেকেও কনফিউজ ছিল, বদিউর মজুমদার কনফিউজ ছিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে অবৈধ নির্বাচন বিগত রাতের আধার হয়েছে, তাহলে একমাত্র এটাকে আখ্যায়িত করছে বৈধ নির্বাচন হিসেবে রুমিন ফারহানা। এম রাইট? বিকজ উনি ওই সরকারের মন্ত্রীর কাছে প্লট চাইছে। আচ্ছা আপনি কিছু বলতে পারতেছেন না তাই না? না না বক্তব্যটা হচ্ছে এরকম যে ওই সময় যে 7 জন এমপি আপনার ভিতরে যারা ছিলেন তাদেরকে আমরা সেই তৎকালীন আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আর কেউ চায় নাই, কিন্তু আর কেউ প্লট চায় নাই। না প্লটটা হারুন সাহেব চায় নাই। প্লট চাওয়াটা উচিত হয়নি, এটা আমারও মনে হয়। উচিত হয় নাই মানে কি? আমি আবার বলি আপনি বিএনপি করেন না? হ্যাঁ আমি বিএনপি করি। বিএনপির এখন বর্তমানে মেইন তো দুজন, একজন বেগম খালেদা, একজন জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলাবে এটা দিচ্ছে ইউনূস সরকার বলে দিচ্ছে 4 তারিখে বলে দিল তো আপনাকে ফাঁসি দেব অহেতুক বিচারবিহীন সব কিছু। আর আপনি যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি, আপনি যে ইউনূস সাহেবকে বললেন যে স্যার আমি আসছি যদি আমাকে একটু বসতে দিতেন। খুবই কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশনটা আসলে ইন দ্যাট সেন্স ওই সেন্সের সাথে যায় না, এবং সেই কারণে আমরা বলছি যে সরকার কিছু ব্যক্তিগত ভাবে মানে তাদেরকে তো বৈঠক করা হয় নাই, তাকে বৈঠক না করার পিছনে যতটুকু কারণ থাকে। কি কারণ? ধরেন আমি এটা আচ্ছা বিএনপি আরেকটা প্রশ্ন পাই আমার অনেক মাথা গিজগিজ করতেছে কোয়েশ্চেনে। বিএনপি এই 16 বছরের মধ্যে রুমিন ফারহানা কয়বার জেলে গেছে? আচ্ছা প্রশ্ন আনসার দেন। বেগম খালেদা জিয়াকে মানে কিভাবে বেগম খালেদা ইজ নট ফর অনলি বিএনপি। আমি ওই দিন একটা টকশোতে বলছিলাম উনি এখন বাংলাদেশের মানুষ, উনি সারা ওয়ার্ল্ডের মানুষ হয়ে গেছে এখন। মানে উনাকে এখন যদি ডক্টর ইউনূস যদি কোনো একটা সমাধান করতে পারতেছে না, কিন্তু বেগম খালেদা জিয়া জামাত সহ সব দলকে ডাকে বলে যে ইয়েস দিস ইজ প্রয়োজন, তাহলে সবাই মেনে নিবে। তাহলে সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে শেওলার যুক্ত রুমে যেভাবে ওনাকে টর্চার করছে, যেভাবে মেন্টাল টর্চার করছে, আর আপনি আমাকে বলেন আমাদের রুমিন ফারহানা আফা যিনি মানে হাসিনা আফা হতে যাচ্ছেন উনি কয়বার জেলে গিয়েছিলেন? তবে তার ভূমিকাটাকে জেলে যাওয়ার সাথে না তুলনা করে আমরা বিএনপিরা মনে হয় তাকে এভাবে মূল্যায়ন করেছে উনি টকশোতে সরব ছিলেন প্লট নেওয়ার জন্য। না কথাটা ঠিক ওইরকম না, এটা ফকিরের বাচ্চা একজন জুলাইয়ের নেতাকে ফকিরের বাচ্চা বলার জন্য সময়ের কথা। এখনকার যে ফকিরের শব্দটা যেটা বলেছে এটা এখনকার জাজমেন্টে এই সময়ের সাথে জাজমেন্ট করবো আমরা। আর ওই সময় আমরা তাকে হয়তো মূল্যায়ন করেছি, তার প্রমোশন একটা পদও দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, এমপি হিসেবে পার্লামেন্টেও গিয়েছেন, বিকজ তাকে আমরা মনে করেছি যে আমাদের পক্ষে গণতন্ত্রের পক্ষে উঠানো আন্দোলনের সোচ্চার থাকার জন্য পার্লামেন্টের সিম্পেথি কাজ করে কিনা কার প্রতি, ওনার জন্য ওনার কি উনার আওয়ামী লীগের প্রতি সিম্পেথি কাজ করে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আমি জানি উনার আব্বা পলিটিশিয়ান ছিলেন তৎকালীন সময় বোধহয়, এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেটা তো ঐতিহাসিকভাবে সত্য, এবং সেটা কাজ করে কিনা সেটা তো আমাকে বলতে হবে না। আপনি বলেন আমি সত্যি কথা বলি, একজন পলিটিশিয়ান আমরা কি চাই? একজন পলিটিশিয়ান আমরা চাই যে উনি খুব সফট হবে জনগণের জন্য, অবশ্যই রেসপেক্টফুল, হাম্বল থাকবেন। সারা ওয়ার্ল্ডে এখন সবচেয়ে ভাইরাল হচ্ছে এটা, ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গেছে অলরেডি এর জন্য। ডাকসু নির্বাচন কোনো ভিডিওই পাই না আমি আর, বিকজ উনি যেভাবে ডায়াসের সামনে এইভাবে তাকে আমি তো অভিনয় পারি না।
না না এটা কি আচ্ছা ওই তাকানিটা না হয় সহনীয় মাত্র, কিন্তু কেন সহনীয়? অসম্মান না, আমি বলছি যে এটা কি সহনীয়? যেটা কম্পারেটিভলি যে জায়গাটা হচ্ছে, যেটা আলোচনা, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে কাউকে অসম্মান করাটা, এটা কোনো সুষ্ঠু এবং মানে সম্মানী কোনো রাজনীতিবিদের কাছ থেকে আশা করা যায় না। না কোনো প্রকার স্টেটমেন্টে জানা আমরা বিএনপি ভুল করে কোনো কিছু কাজ করতেছে না। আপনারা দেখেন ফজলুল হক ভাইয়ের বিরুদ্ধে, মানে ফজলুর রহমান ভাইয়ের বিরুদ্ধেও আমরা কিন্তু একটা অ্যাকশনে আসছি। কি কারণে? তার বক্তব্যগুলো অপ্রত্যাশিত হয়েছে বলে তার কাছে শোকজ করা হয়েছে, এবং সেই শোকজের প্রেক্ষিতে তারপর কিন্তু 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। দিসটা একটা বড় পার্টিতে প্রসেস আছে, সেই প্রসেস ডিউ প্রসেস ফলো করা হয়। আমি যেটা মনে করি যে নিশ্চয়ই রুমিন ফারহানের প্রতি আমাদের যে বক্তব্যগুলো আসছে সেগুলো আমাদের দল অবশ্যই মনিটর করছে। না বাট এটা তো বক্তব্য না, এটা বিএনপি ভাবমূর্তি নষ্ট করছে। জি না এটা কি বিএনপি ভাবমূর্তি নষ্ট করছে না? না ভাবমূর্তি নষ্ট করছে বলে তো আমি বলছি মনিটরিং হচ্ছে। মনিটরিং হলে পরে কারণ একজন আমার কথাটা হচ্ছে যে, আমার ভেরি সিম্পল কথাটা হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন যে আপনি মনে হয় এখনই এটা করে ফেলা। না এখনই না, কারণটা হচ্ছে যে দেখেন এই রুমিন ফারহান যখন 2019 সালে গণপূর্ত মন্ত্রণালয়ে প্লট চাইছে, তখন বিএনপিকে পাইলে মানে সকাল বিকেল নাস্তা করে মাইরা, ঠিক আছে নাকি? পলিটিক্যাল হ্যারাসমেন্ট, রাজনৈতিক মামলা, তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলেন, বিএনপি কোন নেতা বলেন দেশে যাইতে পারতেছে না, তারা বাইরে থাকে, যারা দেশে আছে তারা ঘরে ঘুমাইতে পারে না, আর উনি কেউ আমাকে একটা প্লট দেন। আপনাকে প্লট দেওয়ার জন্য সেটাই বলেছে, আলহামদুলিল্লাহ। সে করার প্রেক্ষিতে পরে সে ভুলটা বুঝেছে বলে সেটা নিয়ে প্রসিড করে না। সে বলছে যে আমার এটা করা ঠিক হয়নি। সে কেন ঠিক হয়নি? ঠিক হয় নাই, সে মনে করছে সবাই ফিরে চায় পায়, আমি যদি এমপি তাহলে সেই অনুযায়ী সেই তাহলে তার মানে তো তার মানে বলছে যে যেহেতু তাকে মানে প্রসিডিউর ফলো করে সে পেতে পারে, এই কারণে সেটা একটা ইন্টেনশন নিয়েছিল। পরে সেটার পরিস্থিতি বুঝে সে মনে করেছিল একটা ভুল পদক্ষেপ নিয়েছে, সে তার ভুলটা বুঝতে পেরেছে বলে সেই জায়গা থেকে প্রসিড না করে রিসিট করেছে। তো এই জায়গাটায় আমার মনে হয় কেউ একটু ভুল করলে করতেও পারে, সবাই তো মানুষ। তো আপনি একটা ভুল করছে 19 সালে, এরপর আর কতগুলো ভুল ওনার আছে, এরপরে সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখা যায় আর কত ভুল ওনার আছে। ভুলে তো অবশ্যই, আপনি ভুল ছাড়া তো মানুষ থাকবে না, অবশ্যই মানুষ সে হিউম্যান বিং, তার ভিতর থেকে আসবে। আমার প্রত্যাশাটা হলো যে একজন রাজনীতিবিদ অবশ্যই শব্দ চয়নে তাকে করতে হবে, এবং সে সতর্ক না হওয়ার কারণে দলে ভাবমূর্তি যদি পূর্ণ হয়, দল একটা পর্যায়ে সহনীয় মাত্রা থেকে যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন আমরা তার মানে ফজলুর রহমান ভাইয়ের কাছে আমরা একটা প্রশংসা করেছি, একটা শোকজ কিংবা দিয়েছি, এবং সেটার প্রেক্ষিতে সেটা আমরা একটা প্রকৃতি তার ক্ষেত্রে হয়ে থাকে, আর দল নিশ্চয়ই অবশ্যই তার ক্ষেত্রে একটা করতে পারে এবং করবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমার কথাটা হচ্ছে যে উনার একটা জিনিস আমি পজিটিভ পাইনি, আপনি পাইছেন? শুধু সুন্দর কথা বলা ছাড়া না, এটা আবার মানে একটু জেনারেলাইজড হয়ে গেল, কোন জিনিসটা খারাপ বলতেছে। এই যে আমি তো দেখলাম উনার যতগুলা জিনিস আজকে আমি একটা একটা করে দেখলাম। প্রথম কথাটা হচ্ছে আজকের এই শব্দটা যেটা হচ্ছে এই শব্দটা প্রথম কথাই বাদ দিলাম আমি। বিএনপি আপনারা বলছেন যে উনি একমাত্র লোক ছিল যে আপনার সবচেয়ে বেশি কথা বলছে। আমি এভাবে বলি না, ধরেন পার্লামেন্টে যে সকল লোকগুলো টকশোতে সরব ছিল তার মধ্যে ওই দুঃসময়ে রুমিন ফারহানা, তাহলে তো বাক স্বাধীনতা বাংলাদেশে ঠিকই ছিল না? বাক স্বাধীনতা সবাই বাক স্বাধীনতা না, বাক স্বাধীনতা ঠিকই ছিল। রুমিন না বাংলাদেশে দেয়ার ওয়াজ নো ফ্রিডম অফ স্পিচ। দু একজন কথা বলেছে, এটা মানে সারা সবাই এখন আমাকে একটা কথা বলেন, বাক স্বাধীনতা আমি বলি বাক স্বাধীনতা ঠিক না থাকতে রুমিন ফারহান কিভাবে কথা বলছে? না, রুমিন ফারহানা বাক স্বাধীনতা, রুমিন ফারহানা তার মানে লিয়াজু ছিল, এটা আপনি ধারণা করে বলতে পারেন। আমি ধারণা করছি না, রিয়েলিটি বলি। আপনি বলেন মামা যে আমি কথা বললে আমাকে অ্যারেস্ট করে ফেলবে, উনি কথা বললে অ্যারেস্ট করে ফেলবে, তারেক রহমানের স্পিচ ব্লক করে দিছে, তার রুমিন ফারহান কথা বলতে পারবে কেন? ওয়াই? এখন কথা বলতে পারবে কেন, তাকে কেন ধরা হয় না, এটার উত্তর ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট সবচেয়ে বেশি দিতে পারবে। আর রুমিন ফারহান যদি আপনার ধারণায় মনে করে যে সেটা আতত করে দেয়, সেটা রুমিন ফারহান জানবে, বাকি তো ধরতে পারে নাই। কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনি ওই জায়গাটাতে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে প্রশ্ন করব, রুমিন ফারহান আরেকটা কথা বলছে কি জানেন কিনা, যে গত 15 বছর উনি কথা বলতে কোনো ভয় পায় না, এখন কথা বলতে ভয় পায়। এখন বলেন তো ফ্রিডম অফ স্পিচ, বাসা যেতে ভয় পায়, এটাকে এখন না, এটা মানে হাসিনার সময় ভালো ছিলাম, এটা কিন্তু একটা টকশোতে সে বলেছে। তার মানে কি হাসিনার সময় ভালো ছিলাম? না, সে বলতেছে হাসিনার সময় যতটুকু খারাপ ছিল তার চাইতে এখন আরো ভয়াবহ অবস্থা। তাহলে হাসিনা নিয়ে আসি না, হ্যাঁ, তাহলে হাসিনা নিয়ে আসি। না, কথাটা এরকম না, কথাটা হচ্ছে যে পরিস্থিতিটা আগের চাইতে আরো খারাপ। আগের পরিস্থিতি সে মোটামুটি গত 16 বছর এখন খারাপ। পার্সোনাল একটা অবজারভেশন আমি বলি, আপনি একজন পলিটিশিয়ান, দেশে যাচ্ছেন না? দেশে যাচ্ছি। 16 বছর গেছেন? হ্যাঁ, 16 বছর গেছেন? 16 বছর গেছি, অবশ্যই গেছি, আসা যাওয়া করছেন। তখন যেভাবে কথা বলছেন আর এখন সেভাবে কথা বলতে না, সেখানে তো অবশ্যই এখন যে প্রাণ খুলে কথা বলতে পারি, তখন তো প্রাণ খুলে কথা বলতে। তারেক রহমান অবশ্যই আমার একটা কালাভূতের ছায়া থাকতো। তো উনি তো বলতে ভূতই ভালো ছিল।
হ্যাঁ, উনি তো বলতে ভূতের সময় ভালো ছিল না। এখন উনি তার অবজারভেশন থেকে বুঝছি, সে তার অবজারভেশন থেকে বলছে, এবং কোন একটা জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে উনি হচ্ছে রুমিন ফারহানা। তার মানে বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে আমি হাসিনা আন্টির আবার নিয়ে আসবো, এই তো না। এটা আপনি তার জেনারেলাইজ করে তাকে এটাই করতে, কিন্তু তার বক্তব্যটা ছিল না, তার বক্তব্য ছিল আগে খারাপ ছিল, আগে ভালো ছিলাম এখন খারাপ। যে সরকারকে সেই ইন্ডিকেশন দিতেছে আপনারা যেভাবে বলছে যে আগেই ভালো ছিলাম, 15 বছর ভালো ছিলাম, মানে খালেদা জিয়া যখন জেলে ছিল এটা ভালো ছিল। দর্শন হতো, গাড়িতে দর্শন হতো, খুনাখুনি চুরি ডাকাতি বেড়ে গিয়েছিল না। ব্যারিস্টার সাহেব সরাসরি বলে দেন, সরাসরি কথাটা বলেন, সরাসরি একটা কথা বলেন। মনে হয়, আমি কনফার্ম না, মনে হয় উনি গত সরকারে বেনিফিশিয়ারি ছিলেন, না হলে উনি কেন বলে আগে ভালো ছিলাম এখন খারাপ আছি? এটা আপনি ওই জায়গাটা থেকে একটা স্পেসিফিক জায়গা থেকে যদি তাকে ধরা হয় তাহলে বলতেই পারেন এভাবে। হ্যাঁ, এবং আগে উনি প্লট পাইছে, এখন কিছুই পায় না। আগে উনার ফকিরের বাচ্চা ছিল না, এখন ফকিরের বাচ্চা চলে আসছে। ফকিরের বাচ্চা শব্দটা আমি আবারও বলি, মনে হয় সে মানে রাগের বিষয় মানে বশবর্তী হয়ে অথবা তার কন্ট্রোল রাগের বশবর্তী বলতে পারে কেউ, একজন পলিটিশিয়ান বলতে আমি আবারও বলছি শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের এবং উনি একজন ব্যারিস্টার, উনি অনেক সময় উনি একজন ব্যারিস্টার, উনি ফকিরের বাচ্চার এক্সপ্লেনেশন দিছে উল্টা ভাবে। ফকিরের বাচ্চার এক্সপ্লেনেশনটা হচ্ছে কি জানেন নি, মানে ভিখারির ফলা, ভিখারিনীর ফলা। এটা হয় না, এটা আশা করা যায়। থ্যাংক ইউ। আমি এই বিষয়টি সুমন সাহেব এটা হয় না, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই রুমিন ফারহানার স্টেটমেন্ট নিয়ে। ধন্যবাদ আয়ন টিভিকে এবং ধন্যবাদ আজকের আমাদের যে আলোচক আছেন সবাইকে, আপনাকেও। মওদুদ ভাই, আমি সবসময় বলি বিপ্লবী মওদুদ ভাই। বিপ্লবের সময়টাতে মওদুদ ভাইয়ের কণ্ঠ ছিল খুব রুক্ষ, সূক্ষ্ম এবং খুব ধারালো ছিল। আজ মওদুদ ভাই আত্মসমর্থন করতেছেন আমাদের কিছু সিনিয়র নেতাদের কলা কৌশলগত কারণে হোক বা শব্দচয়নের কারণে। অবভিয়াসলি রাজনীতিতে এরকম জিনিস হয়, তবে মওদুদ ভাইকে একটু কারেকশন করে দেই। রুমিন ফারহানা ঠিক আছে, এই ফারুক ভাই যেগুলো প্রশ্ন করেছেন এগুলা জাতির প্রশ্ন, বর্তমানে ভাইরাল প্রশ্ন এগুলা, কিন্তু অপর দিকে উনি যে রাগ করার মধ্যেও কারণ আছে ভাই। ওনাকে যদি কাউকে যদি ধাক্কা দেওয়া হয়, মানে মাইককে আগে কথা বলবে এরকম ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। ধাক্কা দেওয়াতে উনি রাগান্বিত হয়েছেন এবং এই ধরনের শব্দচয়ন হয়েছে, ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। তবে বিএনপির প্রতি বা বিএনপি বা রাজনৈতিক দল যারা জাতীয় পর্যায়ে লিড দেয় তাদের প্রতি জাতির প্রত্যাশা হচ্ছে তাদের কথাবার্তা, তারা তো জাতির আদর্শ, পৃথিবীর গ্লোবাল স্টার, দেশের সবচেয়ে বড় নক্ষত্র হচ্ছে জাতীয় রাজনীতিবিদেরা। কিন্তু এই মোবের কারণে, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারের কারণে অতিরিক্ত হয়ে এইসব মানুষের ছোটো ছোটো কথাগুলোকে তুলে ধরে তাদেরকে লজ্জিত করা হচ্ছে। আমি বলছি না রুমিন ফারহানা খুব ভালো কাজ করেছেন, নিশ্চয়ই তিনি মন্দ কাজ করেছেন। আমি বলছি না যে মুক্তিযোদ্ধা ফজলুল হক খুব ভালো কাজ করেছেন, নিশ্চয়ই তিনি মন্দ কাজ করেছেন। কিন্তু তাদের অবদানের কথা অস্বীকার করে যদি কোনো আপনি কথা বলবেন, বিশেষ করে আমার জেনারেশন বা জেনজি জেনারেশন, আমরা যেভাবে এটাকে প্রেজেন্টেশন করতেছি, এটা হচ্ছে ব্যাড প্রেজেন্টেশন। ফারুক ভাই, আপনি অবভিয়াসলি আপনি একজন ইন্টেলিজেন্ট মানুষ, আমি বিশ্বাস করি, কিন্তু দুই পক্ষকে দেখতে হবে, দুই দিকে। একদিকে আমি যেদিকে তাকিয়ে আছি না সেদিকে হোয়াইট, আমার পেছনের দিকটা তো অন্ধকার। তো আজকে যে মানুষগুলোকে আপনি খাটো করতে গিয়ে যে শব্দ দিয়ে আপনি আঘাত করতেছেন, এবং জানেন এদের মিছিলের ভাষা, এদের কথাবার্তার ভাষা মুখে নেওয়ার মতো না। মানে আপনার সাথে আমি পার্সোনালিও বলতে পারবো না। আপনি যদি বয়সে আমার যে 2 বছর বড় হন আমি বলতে পারবো না, মানে এতটুকু বেকায়দাভাবে কথাবার্তা বলছেন। রুমিন ফারহানাকে এনসিপি নেতা ধাক্কা মেরেছে, দেখেন ওর মায়ের বয়সী একজন মহিলা, সে ধাক্কা মেরেছে, সত্যি ধাক্কা মেরেছে আমার নামের সাথে মিল না, তাকে চিনি, সে আমাদের কলিগ ছিল গণ অধিকার পরিষদে। হ্যাঁ, ধাক্কা মেরেছে কি নিয়ে? তাকে কেন আগে দেওয়া হলো? তাকে, সে একজন আইনজীবী, সে তার নিজের আইন সে নিজে লড়তেছে, এটা নিয়ে দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব লাগা, উনি তো বলছে বিএনপির কথা। বিএনপি এটা দেখেন দুইটা ওখানে না, উনি ক্লিয়ারলি বলছে কি জানেন কিনা, যে 15 বছর লড়াই করলাম, তারা আমাকে বিএনপির একটা গ্রুপ ওখানে ছিল, বিএনপির একটা পক্ষের মদত ছিল, এখানে গ্রুপিং ছিল আর এনসিপির নেতাদের এটা গঠিত হয়েছে। মানে ক্লিয়ার, আপনাকে জানতে হবে বিষয়গুলো। তখন উনি রাগান্বিত হয়ে এনসিপিকে ছোট করার জন্য, হেনস্থা করার জন্য হাসনাত আব্দুল্লাহকে ডাকাতের মতো লাগে বলছেন, ফকিন্নির ফুলা বলছেন। এই শব্দগুলো আসলে উনার মুখ থেকে এটা আশা করা যায় না। কারণ হচ্ছে যদি আপনি বেগম জিয়াকে আপনি ফলো করে থাকেন, তো বেগম জিয়া হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ এবং সত্যি রাজনৈতিক প্রাঙ্গণে ভদ্র মহিলা।
তো আপনার নেতা এত ভদ্র একজন মহিলা, এত পোলাইট একজন মানুষ, যিনি কথা বলে একবারে মুক্তার দানার মতো টাস টাস কথা বলে, আপনি এই ধরনের শব্দ বলবেন, এটা আপনি যেভাবে মেনে নিতে পারেননি, আমি সেভাবে মেনে নিতে পারিনি, সবাই নিতে পারে। হাসনাত আব্দুল্লাহ তো আমাদের আন্দোলনের প্রতীক, আমাদের বীর, তো তাকে বলে আরো বেশি রিয়াকশন হয়েছে। তবে আমাদের জেনারেশন ভাই, আমি আমার ক্যামেরা কোনটা ওইটা মনে হয়, আমি ক্যামেরার দিকে তাকে যদি বলি সাধারণত ভাই, আমাদের জেনারেশনকে একটু সতর্ক হতে হবে। এইভাবে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, সিনিয়র রাজনীতিবিদদেরকে নিয়ে, আপনি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে নিয়ে কথা বলা, আপনি অনেক মানুষ, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ, মানে যে মানুষগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তাদেরকে খুঁজে কিন্তু খারাপ কিছু পায়নি ভাই, সত্যি বলছি, এরা কিন্তু নিট এন্ড ক্লিন মানুষ, পোলাইট পলিটিক্সের। বাট আপনি কি রুমিন ফারহানার জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন? না, অ্যাকসেপ্ট অবভিয়াসলি আমি তো অ্যাকসেপ্ট করি নাই। ফকিরের বাচ্চাকে অ্যাকসেপ্ট করেন? না, অবশ্যই বলছি যে এগুলো আমি অ্যাকসেপ্ট করি না, এটা অনাকাঙ্ক্ষিত শব্দ না, এটা এগুলো বলা উচিত হয়নি। এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস, বডি ল্যাঙ্গুয়েজও সুন্দর ছিল না, রাগান্বিত ছিলেন, তবে ওনাকে যে আঘাত করাটাও এটা উচিত হয়নি। আপনি মওদুদ ভাই আমার বয়সের সিনিয়র বড় ভাই, আমি হতে পারি একটা দলের প্রতিনিধি করতে পারি, উনি প্রতিনিধি, ওনার সাথে আমার যুক্তি তর্কে, রাজনীতি কি যুক্তি দিয়ে যুক্তিকে হারানো, রাজনীতির তর্ক দিয়ে তর্ককে হারানো, যুক্তি উপস্থাপন করে, ওনার যুক্তি আমার চেয়ে আরো রুক্ষ হতে পারে, আরো কঠিন হতে পারে, আরো খারাপ হতে পারে, আরো মন্দ হতে পারে, ভালো হতে পারে। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেন, আপনি তো জুলাই গত কয়েক বছর বেশ আন্দোলন করছেন, এই কেন করছেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন? ন্যায় বিচারের জন্য, বাক স্বাধীনতার। তো এখন রুমিন ফারহান যে কথাটাই বললো যে আগে ভালো ছিলাম এখন খারাপ, না, এটা তো উনি জুলাই বিপ্লবকে ইশারা করে কথাটা বললেন। উনি জুলাই বিপ্লবে উনার অবদান ছিল, কি অবদান ছিল না, উনিও মিছিলে ছিলেন, আন্দোলনে ছিলেন এবং বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমরা যারা নীতি নির্ধারণের জায়গায় ছিলাম, আমি কিছু ইনফরমেশনের ভেতরে ছিলাম, যেহেতু আমাদের সংগঠন আমাকে একটা প্রায়োরিটি রাখে সবসময়, ছিলাম, আমি জানি উনি ছিলেন, আন্দোলনে ছিলেন, মিছিলে ছিলেন, যুক্তি বুদ্ধি দিয়ে আমাদেরকে অনেক সময় সহযোগিতা করেছেন, সত্য, এটা সত্য। আবার কোনো মানুষের ব্যালেন্স দুই দিকে থাকে, ব্যালেন্স করে চলে, এটা শুধু রুমিন ফারহানার ক্ষেত্রে নয়। আমি ক্লিয়ারলি বলতে চাই, বিএনপি এত বছর আন্দোলন করতে পারেনি কিসের জন্য? ওদের অনেক নেতারা রাতে আওয়ামী লীগ হয়ে যেত, দিনে বিএনপি। বিপিনের তো সব দিকে আছে, রুমিন ফারহানার মতো নেতা সব দিকে আছে, বিএনপি তো দুই দিকে আছে, আপনি সব দিকে আছে। বিপিনের তো রুমিন ফারহানার মতো না, কিন্তু এই কারণে মাও ডাকছে, আবার দৌড়াই দিছে। এই দ্বারা শুনেন, বেগম জিয়ার এই ঠিক আছে, এটা ঠিক আছে, বেগম জিয়ার বাসায় গিয়েছে, এটা ঠিক আছে, বেগম জিয়াও আদর করে দিয়েছেন বিপিনুরুল হক। না, আমরা এটা কোনোদিন পাই নাই। মা যাইয়াই মা শেখ হাসিনাকে মা খালাম্মা বলুকে মা জিয়ার কাছে আন্দোলনের পরে ভাই, এটা তো আপনার অনেকবার কোয়েশ্চেন হয়েছে, এটা বলতে এখন আপনি যখন বলছেন যে বিএনপি দুই দিকে হাঁটে, তা বিভিন্ন চারদিকে হাঁটে। না, শুনেন, বিপিনুরুল হক নূরের রাজনীতিক যেটা আছে, বা রুমিন ফারহানা বা মির্জা ফখরুলের রাজনীতি লেভেল যেটা আছে, লেভেলের মধ্যে পার্থক্য, বয়সের একটা ব্যাপার। বিপিনুর একটা দলের প্রধান, আর রুমিন ফারহান সহ আন্তর্জাতিক সম্পাদক। না, এখন বিপিনুরুল হক নূরের ভুল হতে পারে, ভুল হবে না তেমন, রুমিন ফারহান ভুল করতে পারে, হ্যাঁ ভুল হতে পারে, কিন্তু আপনি তাকে যেভাবে আঘাত করতেছেন বা গায়ে হাত দিতেছেন, আপনি ধাক্কা মারতেছেন একজন মহিলাকে, এটা তো উচিত হয়নি। আমি ডিফেন্স করতেছি রুমিন ফারহানাকে, এবং বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর হচ্ছে এই গোটা আন্দোলন যেটা হয়েছে, আন্দোলনের একটা প্রতীক। আপনি যদি জাতীয় 5-7 জন লোক, আপনি যে হাসনাত আব্দুল্লাহকে ফকির নিয়ে বলেছেন, তাহলে তো অনুরূপভাবে আপনি বিপিনুরুল হক নূরকেও তো গালি দিতে পারবেন না, সেও তো এই আন্দোলনের প্রথম সারির মশালটা সেও দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ যখন বাইরে ছিল, হাসনাত আব্দুল্লাহ যখন এই ডিবির অফিসে বসে যখন চিঠি পাঠ করেছিল যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করেছি, তখন বিপিনুরুল হক নূর রিমান্ড থেকে বাইর হয়ে দরজার সামনে বলছেন 90% পড়ে গেছে, 10% ধাক্কা দিন। একটু পরে হয়তো তাকে আবার উল্টা লটকায় পিটাইতেছে, কিন্তু বলেছে তো নুরুল হক নূরের যার যেটা অবদান সেটা বলতে হবে, কারণ আমরা সেই বাংলাদেশের জন্য লড়াই করতেছি। ফারুক ভাই, আপনি বিগত কয়েক বছর ধরে আপনি কথা আমরা ফলো করি, আপনাকে জনগণ কমিউনিটির মানুষও ফলো করে, এই জন্য আপনি এত অল্প বয়সে এই কমিউনিটিতে আপনি যে স্টাবলিশড হয়েছেন, কেন আপনি ন্যায় কথাটা বলেন। আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে মানুষ রেসপেক্ট করে অনেক সময়, কারণ ন্যায় কথাটা বলি বিধান। তো ভুল হতে পারে সব রাজনীতিবিদদের, কিন্তু যে যেটা করেছে সেটার জন্য তো আমরা বাংলাদেশের এই রক্তপাত, এই আন্দোলন সবগুলো, যার যেটা প্রাপ্য সেটা, সে যদি অন্যায় করে থাকে, অন্যায়টাকে আপনি ক্লিয়ারলি বলবেন সে অন্যায় করেছে, সে দুর্নীতিবাজ, সে করাপশন করেছে, সে করাপশনের সাথে যুক্ত, কিন্তু আপনি ঘুরে পেছায় মারবেন আর নিজেকে হালাল মনে করবেন, এটাও তো সুন্দর না। ধন্যবাদ। আমি একটু যাচ্ছি জামাত ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রুমিন ফারহানা আফার অ্যাটিটিউড আপনার কেমন লাগছে? ঠিক 2-3 সপ্তাহ আগের টক শোতে আপনি আমাকে চ্যালেঞ্জ করছিলেন যে পাথর নেওয়ার ক্ষেত্রে জামাতে কেউ জড়িত নাই। আমরা পুরো স্টেটমেন্ট পাইছি জামাতের আমির সাহেব জড়িত, মানে কেন্দ্রীয় আমির না, আবার সিলেটের আমিরের আপন ছোট ভাই। হ্যাঁ, এই উনি সিলেটের আমির, ডক্টর শফিকুর রহমানের আপন ছোট ভাই।
এই যে বুঝছেন তো, আপনি আমাকে চ্যালেঞ্জ করছিলেন। আমি চ্যালেঞ্জটা এইভাবে করি না, আমি ঠিক ওই সময় যে কথাটা বলেছি বলেন জামাত করতে পারে না। আমি বলতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার কোনো ইনফরমেশন নাই। প্রপার রেকর্ড করা আছে কিন্তু প্রপার চ্যানেলে যদি কোনো ইনফরমেশন না আসে, মেইন স্ট্রিম মিডিয়াতে যদি না আসে, আমি পরবর্তীতে আমি কিছু ইনফরমেশন জেনেছি যে সিলেটের আমির সাহেব জড়িত আছেন। সিলেটের আমির সাহেব জড়িত না, সেখানকার শফিক সাহেবের ভাই, ছোট ভাই কি অনেকের সাথে আমাদেরও দুই চারজন। শফিক সাহেবের ভাইয়ের নাম কি? তবে এরা শফিক সাহেবের ভাইয়ের নাম কি? ফখরুল ইসলাম সাহেব। উনি জড়িত না? উনি মিডিয়াতে আসে নাই? না, উনি ডিরেক্টলি গেজেটে আসছে ভাই, গেজেটে। তা আমি এটাই তো বলতেছি, গেজেট আমার কাছে আছে। এইটাই তো বাংলাদেশের সমস্যা। যে বা যারা জড়িত সে যেই হোক, ভাই গেজেটের ওর নাম আসছে। আইনগত পদক্ষেপ তার ভাই গেজেটটা কি? হোয়াট ইজ ইট? আপনি তো লয়ার। আমি আবার সরকারি আপনি লয়ার না? আমি আবারও ভাই আপনি লয়ার না? অবশ্যই আমি তো আমি আপনি লয়ার হলে আপনি যদি সুপ্রিম কোর্ট ভাই আমাকে একটু আমি গত কয়েকদিন আগে কয়েকজনের তালিকা দেখেছি, সেখানে মানে 42 জনের তালিকা আসছিল। ভাই আমার কথা হচ্ছে গেজেটে ওনার নাম ছিল কিনা, বিভিন্ন দল। গেজেটে ওনার নাম ছিল কিনা, আমির সাহেবের ভাইয়ের নাম ছিল কিনা? ইয়েস অর নো বলেন, ইয়েস অর নো বলেন। নো, আপনি বলেন ছিল কি ছিল? কারণ আপনি গত 3 সপ্তাহ টক শোতে আমাকে চ্যালেঞ্জ করেছেন, ওনার নাম ছিল কিনা? যদি কোনো, যদি না, ইয়েস অর নো, আপনি তাহলে পড়েন না। আমি পড়েছি, ছিল, আমি পড়েছি, ছিল, বেশ কয়েকজন ছিল, সেখানে আমি দেখেছি। ওনার নাম ছিল কিনা? আমি বেশ ওনার নাম ছিল ভাই, আমি বেশ কয়েকজন আমি সবাই পীর সাহেব চলব না, ওনার নাম ছিল, আমির সাহেবের ভাইয়ের নাম ছিল কিনা? আমি ছিল কিনা? ইয়েস অর নো বলেন। আমি কয়েকজনের নাম দেখেছি। ওনার নাম ছিল কিনা? আচ্ছা তুমি দেখেছো? আপনি দেখেন বলে আমি দেখিনি। ক্লিয়ার বলি, আমি ওনার নামটাই স্পেসিফিক। আমি থ্যাংক ইউ। গেজেটের নাম ছিল কিনা? গেজেটে আমির সাহেবের, শফিক সাহেবের ভাইয়ের নাম ছিল? অবভিয়াসলি 3 নম্বর আসামি হচ্ছে উনি। থ্যাংক ইউ। আমি নামগুলো বলি, যদি এক মিনিট আমি একটু আপনার আবার আমি নামগুলো বলি। প্লিজ গো অন। আমি নামগুলো বলি। না এটা দরকার, এটা দরকার, কারণ উনি আমার চ্যালেঞ্জ করছেন সুন্দরী আমরা এটা নিয়ে আমি ওই সময় জানতাম না। এবং একজন উপজেলা ইউপি চেয়ারম্যান, একজন ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে। সেখানে কে কে ছিল আমি বলি, আমি মাত্র এটা মোটামুটি একটা সমাধান হয়েছে। এটা কি অভিযোগটা প্রমাণিত? বিএনপির লোক ছিল, বিএনপি রেজাউল হাসান কয়েস লুদি, একজন বিখ্যাত মানুষ, বহিষ্কার করা হয়েছে, আর মনে হয় ব্যবস্থা করা হয়েছে। ইমদাদ হোসেন চৌধুরী বিএনপির সাধারণ সম্পাদক, জনাব আমির মোহাম্মদ আমির খসরু, আমির হচ্ছেন জামাতে ইসলামের আমির, এবং আরেকটা আছে জামাতে ইসলামের আছেন জয়নাল আবেদিন হচ্ছেন সেক্রেটারি মহানগরের, এবং এনসিপির আরো 2 জন নেতা আছেন, আওয়ামী লীগের 2 জন আছেন, যুব দলের। আচ্ছা ঠিক আছে, আমরা জানি এনসিপি জামাত, এনসিপি জামাত বিএনপি সবগুলো জি বলেন ভাই, এবার 42 জনের এরকম একটা তালিকা আমি জেনেছি যে 42 15 জনের তালিকা আছে। নামটা হয়তো আমার স্পেসিফিক ওইভাবে আসে। হাই হাই রে ভাই, আপনি হি ইজ এ বিগ ফিশ ফর বাংলাদেশ এট দিস মোমেন্ট। সিলেটের আমির মানে ইজ এ বিগ ফিশ, আপনি তার নাম হাই 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 ধর আরিফ, উনি যদি সিলেটের আরিফ সাহেবের নাম উনি না জানেন, ওনা চাকরি শেষ, কারণ সিলেটের বিগ ফিশ আরিফ সাহেব। তো আপনি বুঝি আপনি শফিক সাহেবের চিনেন তো? আপনার কথাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি বলবো যদি কেউ অপরাধের সাথে যুক্ত থাকে, ছোট হোক বড় হোক, যদি এরকম কোনো বিষয় স্পেসিফিক প্রমাণিত হয়, তাহলে তার এগেইনস্টে আইন আছে, বিচার আছে, বিচার আদালতে তার বিচার হবে। আপনি জানেন বাংলাদেশে বড় বড় ক্রাইম হয়, এটা কিন্তু মোটামুটি একটা সমাধান হয়ে গেছে। আমি যতটুকু জানি পাথর সংক্রান্ত যে বিষয়টা, এটা গত আলোচনার পরপরই এটা খুব ভালোভাবে হাইলাইট হয়েছে মিডিয়াতে। কি সমাধান হয়েছে? পাথর চলে আসছে আবার পাথরগুলোকে পুনরায় সেখানে নেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল 25 তারিখের মধ্যে, ম্যাক্সিমামটা ওখানে দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি, আজকে সর্বশেষ ইনফরমেশন আমি পেয়েছি যে মোটামুটি একটা সমাধান পর্যায়ে চলে গিয়েছে, এবং ওখানকার জেলা প্রশাসন এটা নিয়ে খুব স্ট্রং পদক্ষেপ নিয়েছেন সরকারের তরফ থেকে। আজকেও মনে হয় সরকারের একটা প্রতিনিধি, মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল সেখানে ভিজিট করেছেন আজকে যতটুকু জানি। তো সেটা মোটামুটি সমাধানযোগ্য। আরো বড় বড় সমস্যা এখন আমাদের সামনে আছে। জেলা প্রশাসককে চেঞ্জ করে নতুন প্রশাসক নেওয়া আছে। আমাদের এখন সমস্যা কি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আজকে আমি কুমিল্লাতে বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল ভাই ফোনে। ওনারা আমাকে বললো যে ভাই আমরা অতিষ্ঠ, কি জন্য? চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, চাঁদাবাজিতে। এখনকার সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। তোর নাম তো আসছে, একদম জামাতের নামও আসছে, বিএনপির নামও আসছে। আমি কারো নাম বলতেছি না, আমি এখনকার মেইন প্রবলেম হলো চাঁদাবাজি। একটা কোশ্চেন রাখি বলি, আমি মেইন প্রবলেম হলো সামাজিক নিরাপত্তাটা অনেক পিছিয়ে যাচ্ছে। আজ থেকে 6 মাস আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে ছিল, এখন মনে হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। 15 বছর তো একটু ভালো আছি নাকি? আলহামদুলিল্লাহ, আমরা এখন মন খুলে কথা বলতে পারছি। আপনি রবিন ফারহানার মতো বলিয়েন না, অসম্ভব কথা কি বলেন?
আমরা সাফারার 15 বছরে মনগুলো কথা বলতে পারিনি, ডিপার্টমেন্টে পড়তে যেতে পারিনি, ক্যাম্পাসে গেটে গিয়েছে মার শুরু, ঢুকার সাথে সাথে মার শুরু, যে গিয়েছে তারা হাত পা ভেঙে দিয়েছে, ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চায়, ইভেন একটা পর্যায়ে পরীক্ষা দিতে পর্যন্ত এগুলো আমরা জানি। একটা কোয়েশ্চেন, সেই তুলনায় এখন আমরা অনেক ভালো আছি, একটা কোয়েশ্চেন অনেক ভালো আছে। আমাদের প্রবলেম এই মুহূর্তে হলো চাঁদাবাজি বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটাতে হবে। মানুষ, আজকে আমি একজন শিবির সভাপতি, আমার লোকাল এরিয়ার শিবির সভাপতি থানার, তাকে জিজ্ঞেস করলাম আমার থানার কি অবস্থা একটু আমাকে বলো। বলেছে ভাই প্রকাশ্য চাঁদাবাজিটা কমেছে, অপ্রকাশ্য হচ্ছে। প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে সুযোগ সুবিধা অনেকে নিচ্ছে, অনেক দলের নেতাকর্মীরা যারা নতুন নতুন গজি উঠছে ওরা নিচ্ছে। আমার প্রশ্ন হলো সেখানে যাতে অপপ্রয়োগ না হয়। আবার এটাও হচ্ছে 40 কোটি টাকার প্রজেক্ট, যেখানে আওয়ামী লীগের আমলে তথা ফ্যাসিস্ট সরকারের আমলে 40 কোটি টাকার প্রজেক্ট ওরা করতো যে খরচে, সেটা সেনাবাহিনীর মাধ্যমে মাত্র 15 কোটি টাকা, আজ থেকে 3 দিন আগে ওরা হ্যান্ড ওভার করেছে। 300 বসতঘর যেটা সরকারের তরফ থেকে দেওয়া, মাত্র 15 কোটি টাকা খরচ করে সেটা সেনাবাহিনী করে দিয়েছে। পরে সেম প্রজেক্ট করেছিল ফ্যাসিস্ট সরকারের আমলে 40 কোটি টাকা খরচ করে, সেম সাইজের। আমি এই যে লুটপাটটা কমার একটা সুযোগ আপনি পেয়েছেন, কমছে কোথায়? এই যে ফাতো চুরি 40 কোটি টাকা কমার একটা 40 কোটি টাকা 40 কোটি টাকার কাজ 25 কোটি টাকা এখন সেনাবাহিনী করেই দেখালো, মানে 25 কোটি টাকা সেখানে লুটপাট করেছে এক একটা প্রকল্পে। এই গত 17 বছর, ঠিক আছে একটা অর্জন মনে করেন না? এটা তো অর্জন, এটা অর্জন, কিন্তু এটা তো পরিবর্তন, এটা ডেফিনেটলি এখন গত 4-5 বছরে সিলেটের ওই জায়গা থেকে কোম্পানিগঞ্জ, আমার মনে হয় ওই জায়গা থেকে কোনো পাথর কিন্তু চুরি হয় নাই। এখন এই যে চুরি হয় নাই বলতে, সরকার যখন এর আগে কিন্তু লুটপাট হয়েছিল 19 সাল পর্যন্ত, ব্যাপক লুটপাট হয়েছে। আমি গিয়েছি সেখানে, আমি জানি, আমি দেখি। আপনি চুরি করছেন? আমি দেখেছি, আমি দেখেছি যে এগুলো যে ওখান থেকে উঠানো হচ্ছে। আমি ওখানে পর্যটক হিসেবে একটা গ্রুপ নিয়ে আমাদের ইউনিভার্সিটির একটা গ্রুপ আমরা গিয়েছিলাম, সেটা থেকে নিজেরা দেখেছি, নিজে পানিতে নেমে গোসল করেছি পর্যন্ত। তো এটা আমি লাস্ট আলোচনায় বলেছি যে এত সুন্দর একটা প্লেস এরা মাত্র 9 মাসের মধ্যে শেষ করে দিল। এখন আলহামদুলিল্লাহ, তবে এটা কিন্তু এটা পরিবর্তন হওয়ার যোগ্য। এখন যে আবার ফলানো হয়েছে, আচ্ছা উনি একটা কোশ্চেন করতে যাচ্ছেন 6 মাস থেকে 1 মাস, একটা কোশ্চেন আমাদের সবার পরিবর্তন হয়ে যাবে। প্রথমত হচ্ছে ভাই যেভাবে রিজেক্ট করতেছেন না, নাম আসে নাই ঘুরে ফিরে, আমার এক মানে কোশ্চেন হচ্ছে এই সরকার নিরপেক্ষ সরকার কি না, 1। 2 নম্বর হচ্ছে যদি নিরপেক্ষ হয় তাহলে গেজেটের নামগুলা যে আসছে এগুলার আপনার দলের নাম হলে দলের তো কেউ একজন অপরাধী হতে পারে, কি পানিশমেন্ট দেওয়া হবে? তাহলে আমাদের শিকার আসতে তো কষ্ট হচ্ছে কেন বলতেছেন না যে ইয়েস এদের নাম আসছে? আমি এখানে কি বাধ্যবাধকতা? সেম কথাটা আমি একটু আগে বলে ফেলি। বাধা কিসের? 42 জনের পুরো 42 না 15 জন, মানে একটা তালিকা আমি জানলাম 15 জন, 42 জন এরকম একটা কথা আসছে, আর 15 জনের গ্যাজেট আসছে। আচ্ছা, নামগুলি স্পেসিফিক আমি প্রতিটা, এবং সিলেটের আমির সাহেবের নামও আছে, কয়েকজনের নামও আছে, স্পেসিফিক সেক্রেটারি আছে, আমি আসলে পড়িনি, বাট সংখ্যাটা আমি ইনফরমেশন পেয়েছি যে এরা মনে হয় 42 জনের মতো গ্রেফতার করেছে, অথবা এরকম একটা গ্রেফতার, আমির সাহেব গ্রেফতার হয়েছে না, 42 জনের মতো গ্রেফতার হয়েছে পর্যন্ত না জানি, আইনের আওতায় এনেছে, এরকম একটা ইনফরমেশন পেয়েছি। কেউ গ্রেফতার হয় না এইভাবে। নামের ব্যাপারে যে বিষয়টা আছে, আমার কথা হলো ভাই একেবারে স্পষ্ট, আমি একজন আইনজীবী হিসেবে, আইনের ছাত্র হিসেবে বলবো যে বা যারা অপরাধের সাথে যুক্ত, সে XYZ যেই হোক, তাকে আইনের আওতায় আনা হোক, আইনগতভাবে তার যে সাজা হওয়া উচিত সেটা হোক, ইভেন যদি সেটা আমারও সম্পৃক্ততা থাকে। থ্যাংক ইউ, আমি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। বাকি ভাই, আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। 1 নাম্বার যে ফকিনীর বাচ্চা এবং প্লট প্লাস এই যে জামাতের একজন কথা আসলো, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। ফকিনীর বাচ্চা যে কথাটা বলেছেন রুমিন ফারহানা, প্রথমত যে আজকে যে বিষয় রাজনৈতিক শিষ্টাচার, আপনি ব্যারিস্টার, উনি ব্যারিস্টার, জি প্রফেশনালি দেখেন ব্যারিস্টার মধ্যে ব্যারিস্টার যখন মানে ও ঘোষণা করা হয় তখন বারবার একটা কথা বলে, ব্যারিস্টার ইজ অল অ্যাবাউট অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি এবং ডু নট বিহেভ ইন এ ওয়ে দ্যাট ডিমিস দ্য পাবলিক ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স ইন দ্য প্রফেশন। থ্যাংক ইউ। তো আচার আচরণ, কথাবার্তা, চলচলনের ব্যাপারে কিন্তু বারে সতর্ক করা হয় যে এমন করা উচিত না যে মানুষের জন্য প্রফেশনের প্রতি বিশ্বাস ভঙ্গ হয়। তো এরকম একটা দায়িত্বশীল প্রফেশনে উনি হাইকোর্টের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, এখান থেকে ট্রেন্ড ব্যারিস্টার, এই ধরনের কথা ওনার কাছ থেকে আসা বা শোনা মানুষের জন্য দুঃখজনক। রাজনৈতিক যে শিষ্টাচার, এইটা শিষ্টাচার বহির্ভূত ওনার কথাবার্তা, এবং আমরা ওনার এই কথা আমরা মানতে পারি না। কিন্তু আপনার এই আলোচনার আগে যেটা বলেছেন যে ওনার অতীতে উনি যেই প্লট চেয়েছিলেন, দেখেন আমরা লক্ষ্য করেছি ওনার প্লট চাওয়ার যে আবেদনটা,
এটা যখন ভাইরাল হয়েছে তখন উনি প্রত্যাহার করছেন। যদি ভাইরাল না হইতো তাহলে হয়তো প্রত্যাহার করতেন না। বিষয়টা যদি এমন হইতো উনি স্বেচ্ছায় সাংবাদিক সম্মেলন করে বলছে, অনুশোচনায় মানে আসছে মনের মধ্যে যে ভাই আমি তো বিধি অনুযায়ী একটা প্লট চাইছিলাম, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা আমার করা উচিত হয় নাই, এই হইলো আমাদের আবেদনের কপি, এই হইলো আমার প্রত্যাহারের কপি। যদি এরকম আমরা উনি করতো তাহলে মনে করতাম যে উনি মনের দিক থেকে পরিষ্কার একজন মানুষ। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু এটা উনি প্রত্যাহার করেছে কখন? সমালোচনার মুখে, ভাইরাল। এবং বিএনপি দেখেন ফখরুল ইসলাম সাহেব কিন্তু নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, উনি পার্লামেন্টে জয়েন করেন নাই, রাতের নির্বাচন। পরবর্তীতে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করেছে যে অ্যাটলিস্ট তারা সংসদে জয়েন করবে, সংসদের অধিবেশনে তারা যেন এই অবৈধ নির্বাচনের ব্যাপারে কথা বলতে পারে। দ্য পারপাস অফ জয়েনিং ইন দ্য পার্লামেন্ট টু ডিসকাস অ্যাবাউট দিস ইলেকশন। বাট উনি কী করছেন? উনি প্লট আবেদন করছেন, আরও কী করছেন সেটা আমরা জানি না। এখন উনি যে বক্তব্য দিয়েছেন এই নির্বাচন কমিশনে গিয়ে, এইটা তো মানে অত্যন্ত লজ্জাজনক। এবং দ্বিতীয় হচ্ছে বিএনপি একটা বড় দল, মানুষের আকাঙ্ক্ষা বিএনপির প্রতি অনেক, এবং বিএনপি তাদের রাজনীতিবিদদেরকে এই কীভাবে মানুষের সাথে আচরণ করবে, কথাবার্তা বলবে, এবারে আমি মনে করি সতর্ক করা উচিত, যেটা ফজলুর রহমান সাহেবের ক্ষেত্রে বিএনপি অলরেডি করছে। রুমিন ফারহানার ক্ষেত্রে আমরা এই ধরনের অচিরেই বিএনপির কাছ থেকে কোনো শোকজ বা নোটিশ বা কারণ দর্শনটি আমরা একটা প্রত্যাশা করি অ্যাজ এ রাজনীতিবিদ হিসাবে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে রাজনীতিবিদদের প্রতি পরস্পর যে শ্রদ্ধা, এটা কিন্তু থাকবে না। এই পরিবেশটা রক্ষা করা জরুরি। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে দুইজনের ব্যাপারে এখন কথা হচ্ছে, বিএনপি এরা দুইজনই শ্রদ্ধেয় আইনজীবী, একটা মহান পেশার সাথে থেকে ওনারা যেখানে আইন মানে হচ্ছে ন্যায় বিচার, সহানুভূতি, সহনশীলতা, রিজনেবলনেস, এই কথাগুলোর ওনারা নিজেরাই এখন ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ থেকে অনুধাবন করতে পারছেন না। তো আওয়ামী লীগ ঠিক কিনা? জি, হ্যাঁ, দুজনই আওয়ামী লীগ থেকে আসছেন। এখন সত্যি দুজনই আওয়ামী লীগ থেকে। এখন আওয়ামী লীগ কি করেছে এটা তো জনগণই বিচার করেছে, জনগণই তো 5ই আগস্ট গত বছর জবাব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা তো একটা ওয়ার্ড গ্রাজাকারের বাচ্চা বলেই তো তার পতনই হয়ে গেল। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং শেখ হাসিনা আল্লাহ জানে এই ফকিরের বাচ্চা বলে কারো বদনাম হয় কিনা আমি জানি না। সবচেয়ে বড় বিষয় হলো কথা বলার আগে এমন ভাবে মেপে চুপে কথা বলতে হবে, কারণ মিডিয়াটা এত স্ট্রং হয়ে যাচ্ছে এখন। একটা সেকেন্ড একটু শেষ করে দেন, আমি আপনার আসছি বাকি ভাই। হ্যাঁ, তো রুমিন ফারহানার এই ব্যাপারটা মোটেই উচিত হয়নি। এবং আমরা যারা রাজনীতি করি আমাদেরও এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, পরস্পর শ্রদ্ধা থাকা উচিত। অপিনিয়ন, ডিফারেন্ট অপিনিয়ন থাকবে। এই দেশে যেটা আমরা দেখি ব্রিটিশ পলিটিক্সে, যে দেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক পলিসি, বিভিন্ন কিছু নিয়ে ডিবেট হয় যে কার দল কত ভালোভাবে ভালো একটা পলিসি দিতে পারে দেশের জনগণের জন্য। তো আমরা মনে করি যে আমাদের এই জায়গাটা, এই চর্চাটা আমরা করা উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, সিলেটের যে পাথর লুটপাট, এখন জামাত ইসলামী বরাবরই তাদেরকে সৎ, যোগ্য, দক্ষ লোকের দল দাবি করে। এখন এটাও জনমনে প্রশ্ন আছে, যেমন এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে চাই। আমার মসজিদের ইমাম ছিলেন, উনি একদিন খুব মেম্বারে দ্বারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলতেছে যে আমি আজকে খতিব সাহেব, আমি বলি আমি ঘুষ খাই না, আমার এই কথার কোনো দাম নাই। কেন? কারণ আমার কি ঘুষ দিতে আসে যে হুজুর 1000 টাকা দিব 10টা মিনিট পরে নামাজটা পড়ার, আমাদেরকে ঘুষ দিবে না। আমার তো ঘুষ কেউ দিবে না, আমি যতই বলি আমি ঘুষ খাই না, আমার কি নাই? এই কথার কোনো অত ইমানি পরীক্ষাটা আমার দেওয়ার সুযোগ নাই। যিনি সচিব, তার কাছে যখন ঘুষ আসে 100 কোটি টাকা, 10 কোটি টাকা, তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এখন জামায়াত ইসলামী তো কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল কিছু, তাদের ব্যাপারে মন্ত্রীও ছিল। হ্যাঁ, 2জন মন্ত্রী ছিল, তো 2জন তারা জোটের মন্ত্রী ছিল। এখন এই 10 মাস বা 11 মাসে নির্দলীয় একটা সরকার ক্ষমতায় আছে, সেখানে হয়তো এখন হয়তো সব দলই মোটামুটি একটা প্রভাব সৃষ্টি করতে পারছে। তো এখন জামাতের উচিত তাদের সততার পরীক্ষা দেয়া,
সরকার পরীক্ষা fail দেওয়া করছে না pass করছে? এটা তো জনগণই মূল্যায়ন করবে। আপনি কি মনে করেন এবি পার্টির পক্ষ থেকে? এই পার্টির পক্ষ থেকে যেই এই জামাতের এই যে নাম আসলো, বিএনপি নাম আসলো, না যেই নাম না যেই নাম NCP আছে, যেই নামটা আসছে এবি পার্টি আছে নাকি? সব পার্টি আছে না যেই নামটা আসছে তাদের সেক্রেটারি সাহেব ডায়লগ দিয়েছিল তো। না যে নামটা যেগুলো আসছে এটা একটা তদন্তের রিপোর্ট আকারে আসছে, বাট এটা কিন্তু কোনো গ্যাজেট আকারে কোথাও প্রকাশিত হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে এটা হয়তো আরও ফার্দার তদন্তের পরে হয়তো আপনার যদি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন হয়, আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে বলবো তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত এই দেশে। এই দেশে যেমন আমরা দেখেছি বরিস জনসন যখন পার্লামেন্ট বন্ধ করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়ে এটাকে তাকে আবার খুলতে বাধ্য করছে। এই কারণে কিন্তু সে কিন্তু আবার জেনারেল ইলেকশন দিয়ে তাকে ম্যান্ডেট নিয়ে তারপরে তাকে ডেমোক্রেসি না রুল অফ ল, আইনের শাসন। এই দেশে এত বড় ডেমোক্রেসি কেন ভাই? কারণ এই দেশে আইনের শাসন আছে। বাংলাদেশে সমস্যা কেন? আইনের শাসন নাই। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আগে কি আসতো? ফরমায়েশি রায় আসতো। ফরমায়েশি রায় আসলে খালেদা জিয়া কি জেলে থাকতে হতো? জেলে থাকতে হতো না। আইনের শাসন যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত রাজনীতিবিদরাও নিরাপদ না, আমরা নাগরিকরা নিরাপদ। থ্যাংক ইউ। আমি একটা কল নিয়ে আমি আসতেছি। কলার আসসালামু আলাইকুম। আমি আসতেছি। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আমি আপনাকে। আগে টিভির সাউন্ড কমাবেন, তারপর কল দিবেন। আমি আসছি একটু পরে আবার প্লিজ। যে পাথর সংক্রান্ত যে বিষয়টা বারবার আসছে, এর আগের আলোচনা আমরা দুইটা আলোচনা মনে হয় একটা না সেকেন্ড একটা আলোচনা, আজকে সেকেন্ড আলোচনা নাই, জাস্ট আপনার কথাটা আগে রিমাইন্ড করে দিন। আমরা 1 মিনিটের মধ্যে এই কথাটা একটু সামারিতে নিয়ে আসি যে পাথর উত্তোলনের অনুমতিটা দিয়েছে গভর্নমেন্ট অথরিটি। যখন অনুমতি দিয়েছে, অনুমতি দেওয়ার পর লোকাল ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করেছে, হয়তো সেখানে বিএনপি লোক বা জামাতের লোক বা এনসিপি বা অন্যান্য পার্টি। তার মানে আমি সাহেব কি পাথর ব্যবসায়ী? আমি কথাটা একটু বলছি যে ওনারা যেহেতু এই ব্যবসাটার সাথে এই ব্যবসাটা কিন্তু ট্র্যাডিশনালি ওই অঞ্চলে আমি সাহেব ছিল নাকি এই ব্যবসা? এই ব্যবসাটা ট্র্যাডিশনালি ওই অঞ্চলের ব্যবসা 100 বছর ধরে। এটা ভাই আমি একটা কথা বলে দিই, আচ্ছা ওই ব্যবসা আমি সাহেব ছিল না। অফারটা হয়েছে কোথায়? অনুমতি দিয়েছে গভর্নমেন্ট। এটা দায়টা গভর্নমেন্টের মূল। চুরি করতে বলে না। এখন যারা উত্তোলন করেছে, মাত্র অতিরিক্ত উত্তোলন করেছে, সেটার জন্য তারা অপরাধী। এখন তারা আবার এটা পুনর্নির্দেশ দেওয়া হয়েছে সেখানে ফেলে দেওয়ার, আবার ফেলে দিচ্ছে। আপনি কি মনে করেন আসতেছে না 6 মাস 1 বছর পরে আবার এটা এনভায়রনমেন্টটা আবার এরকম হয়ে যাবে? এগুলো আপনি ন্যাচারাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তো ন্যাচারালি উৎপাদন হচ্ছে। তারপর আমরা অপরাধ স্বীকার করব না? অপরাধ অবশ্যই, যিনি অপরাধ করেছে অপরাধ অবশ্যই করেছে। আপনাকে বলা হয়েছে 25% উঠাইতে, আপনি কেন 50% উঠাবেন? আপনি কেন 70% এই যে বললাম, ওই যে এটা তো অপরাধ। এই যাদের নাম আসে তাদের সহযোগিতায় উঠাইছে। সেজন্য আমরা টেন্ডার দিছে। সেজন্য আমরা বলছি যে যাদের শেল্টারে, যাদের নির্দেশনায়, যাদের 60-40 টেন্ডার এটা হয়েছে, আমরা বেঁচে গেছি। তারা প্রত্যেককে এটার সাথে আমাদের যে আচ্ছা প্রস্তাবনা ছিল থ্যাংক ইউ। আমরা ঠিক আছে, আমরা পাথর নিয়ে আজকে কথা বলতে চাই না। আমি কলার লাইনে থাকেন, আমি আসছি। আমি মদুদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। জনাব ফজলুর রহমান সাহেব, ঠিক আছে নি? আমি দেখলাম আজকে টিভিতে ওনার বাসার সামনে বহুত আন্দোলন চলতেছে, বেচারা মহাবিপদ আছে এমনিতেই, আর বিপদ চাই না। তো এই যে ধরেন আমি একটু আগে রুমিন ফারহান নিয়ে কথা বললাম, উনার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, উনার বাবা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। এখন জনাব ফজলুর রহমান সাহেব নিয়ে একটু পড়াশোনা করতে গেলাম, দেখলাম যে উনি ছিল ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন। তো এই লোকগুলো বিএনপিকে তো ক্রাইসিসে ফেলে দিচ্ছে। এখন ক্রাইসিসে ফেলে দিচ্ছে বলে তো শোকজে গেলেন, শোকজ খেলেন এবং 3 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং ওখানে একটা লাইন আপনি খেয়াল করে দেখবেন, এখন ফজলু ভাইরা আসলে যে দলই করুক সে কিন্তু একটা নেতা, নেতৃত্বের কোয়ালিটি সম্পর্কে আমার কোনো নাই, দ্বিমত নাই। এই যে জনমানের নেতা এবং সংসদ নির্বাচিত হয়েছেন, পাবলিকের সাথে অনার বছর সংসদ হয়েছে একবার হয়েছে। তো সে এই ভদ্রলোক, উনার প্রতি আমার একটা রেসপেক্ট আছে ইন্ডিয়ার যে মহান স্বাধীনতার যুদ্ধে সে কিন্তু একটা বীর মুক্তিযোদ্ধা। এখন তার এই কন্ট্রিবিউশনটা কিন্তু ওই সময়ের কন্ট্রিবিউশনটা খুব হাইলি রেসপেক্টেড এবং সেই কন্ট্রিবিউশনটাকে স্বীকার করি। কিন্তু মুক্তিযুদ্ধ হইলেই যে আপনি যা ইচ্ছে তাই বলেন, কাউকে অসম্মান করবেন। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, উনি কি বলছে এটা বাদ দেন, এটা সবাই জানে, এটা সোশ্যাল মিডিয়া এত বেশি ভাইরাল এটা। কিন্তু বিএনপির মতো একটা, এখন জামাত আছে, এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, এই মুহূর্তে নির্বাচন অনেকেই চাচ্ছে না, তার মধ্যে ওনারা একজন, ঠিক আছে? তো
আর এনসিপি এনসিপি আছে, ওনারা হয়তো না কথাটা ঠিক নয়। সংস্কার চাই মানে নির্বাচন করবে আমরা না নির্বাচন চাই। না, আজকে আপনাদের মানে নাইবে আমির বলছে কি মানে সংস্কার নির্বাচন হতে দেওয়া হবে না। আমরাও এটা ওনারা নির্বাচন চায় না, কেন চায় না এটা জনগণের একটা প্রশ্ন জীবন তৈরি দিয়েছে না, ঠিক সংস্কারের আছে, জন্য। ঠিক একটা আছে। সেকেন্ড না, না, প্রশ্নটা হচ্ছে মরেছে যে- না, সংস্কারের জন্য, শহীদ হয়েছে সংস্কারের জন্য, আপনি শহীদ 2000 হন না, মৃত্যু আপনি শহীদ হন নাই তো ভাই, সংস্কারের আপনি শহীদ হন নাই, আপনার দলের লোক আমাদের আছে। আচ্ছা আমাদের শুনেন, একটা প্রশ্ন হচ্ছে যে এখন যদি নির্বাচন হয়, এটা আমি মনে সুমন ভাইও বাকি ভাইও শামীম ভাই সবাই স্বীকার করবে নির্দ্বিধায় যে বিএনপি এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি উইদাউট এনি থিঙ্কিং পার্লামেন্টে যাবে আমার মনে হচ্ছে, এটা মেজরিটি সিট নিয়ে, আচ্ছা। এটা বাংলাদেশের এটা একদম নর্মাল একটা ইয়ে। perception মনে করেন। সেই বিএনপিতে আমি অবাক হয়ে গেলাম, কিশোরগঞ্জে কি একজন নেতাও নাই যে 1991-এ যিনি সংসদ নির্বাচন করছে আওয়ামী লীগ থেকে, এবং যিনি কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, যিনি ছাত্রলীগের সম্পাদক ছিলেন, ওনাকে কেন নমিনেশন দিতে হবে? আচ্ছা না, এটা এটা একটা বিষয় না। এটা হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন টু বি অনেস্ট। BNP কে আমার প্রশ্ন হচ্ছে তো এত বড় বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে দল বদল করে নতুন মানে বিএনপি থেকে আওয়ামী লীগের যাওয়া, আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা, এটা অনেক ঐতিহাসিক ইয়া আছে, মানে ট্র্যাডিশন আছে। কিন্তু রিসেন্ট আমরা যে মানে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের দলের অবস্থানটা খেয়াল করেছেন আপনি, আমাদের নেতা কিন্তু বিবৃতি দিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে অন্য কোনো দল থেকে কোনো লোককে কমিটিতে মানে হাইব্রিড আসা যাবে না। হ্যাঁ, এসব স্টপ, কারণ এবং দিনে যায় এবং নতুন কোনো লোককেও দলে ঢুকানো যাবে না, কারণ যারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 5ই আগস্ট এবং 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, আগে যারা তারা থাকবে, যারা আছে তারা থাকবে, আর নতুন কেউ নতুন অন্য কোনো দল থেকে আসতে পারবে না। এই ব্যাপারে কিন্তু আমাদের একটা স্ট্রিক্ট একটা পজিশন। এখন এই ফজলু ভাইরা ওই আগের ট্রেডিশনের সময় ওই সময় তারা এসেছেন না, কারণ কেন কথাটা বলছে আমি বলি, ধরেন উনি ছাত্র শিবির করে আসা ভাবলি, উনার ব্লাডের মধ্যে ছাত্র শিবির আছে, এরপরে জামাতে আছে, এরপরে উনাকে যদি আপনি নিয়ে আপনার কি গণ অধিকার পরিষদে দিয়া চেয়ারম্যানও বানালেন, উনি কিন্তু উনার আগে এটা ঠিক আছে, আমরা আফটার সেন্স একটা যে ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় অন্য দল থেকে মানে অনেক সময় আসে, যেমন আপনি যদি এইভাবে বলেন, আমি যদি বলি আমাদের বিএনপি যখন জন্ম নিয়েছে তখন অন্য দল থেকে যারা ভালো অ্যাসিড টেস্টের মাধ্যমে, এখন তো হাজারো লাখো কোটি ছাত্র, আজকের যে ধরেন এই গণপরিষদের নেতা নুরু গণপরিষদের নেতা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল, এনসিপির অধিকাংশ নেতা গণপরিষদের নেতা ছিল, এবং বিভিন্ন অন্য কোনো তারা তো ভাই এত বড় দল না, আমি তো আপনাদের এটা তো অনেক বড় দল। না, সেই কারণে বলছি যে আগের ট্রেডিশন অনুযায়ী ছিল, যদি তাদের আগের যেমন আপনারা একটা মানুষ যদি তার রাজনীতিটাকে সে বুঝতে পারে যে আমি একটা রং ট্র্যাকে ছিলাম। 14 সালের নির্বাচনের কথা মনে আছে? আমি বারবার একটা কথা বলছিলাম, একটা কোন একটা জায়গায় বৈশা সিনিয়র কয়েকজন, যে সুলতান মনসুর সাহেবরে যদি দানের শীষ দেওয়া হয়েছে, বা দানের শীষ ওনার হাতে গায়ে মুজিব কর, এই যে দাঁড়ায় কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই সময় না, ওই সময় নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তাদেরকে বোধহয় করা হয়েছিল। ওই সময়ের প্রেক্ষিতে শোনেন, রাজনৈতিকভাবে ঐতিহাসিক কিছু জিনিসের বিচার আমরা করি, ইতিহাসে ঘটনা যখন ঘটে যায় ওই সময় কিন্তু আমরা বিচার করতে পারি না, ওই ঘটনার সুফল কুফল দুর্লভ সবগুলো জিনিস কিন্তু আমরা ইতিহাসের পরবর্তীতে আলোচনা সমালোচনার ভিত্তিতে তথ্যের ভিত্তিতে আমাদেরকে আমি কাউকে ছোট করতেছি না, আমি ওই সময়তে ওই পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল রাজনৈতিক কৌশল হিসেবে সবাই মিলে এটা করেছিল, কিন্তু ওই সময় মনে হয়েছিল যদি ওই সিদ্ধান্তগুলো মনে হয় সবচেয়ে রাইট ছিল। না, আমার কিন্তু মদুদ ভাই ট্র্যাডিশনাল কথাটা উনি ক্লিয়ার করতে চাচ্ছেন, কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন ওনার কাছে থাকতে পারে, সেটা হলো যে এখন পর্যন্ত ওনাদের দুজনের একজনও কিন্তু কোনো এক্সকিউজ প্রকাশ করেনি, কোনো সরিও বলেনি, না ফজলু সাহেব না রবিন ফারহান আপা, দুজনের পক্ষ থেকে একজনও এখন পর্যন্ত স্পষ্ট করে স্টেটমেন্ট আছে। ইভেন দলের পক্ষ থেকে একটা পদক্ষেপ মনে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে। আমি বলি আপনি না উনাকে আপনি যেটা বলেছেন আপনার কনসার্ন, আপনি যেমন কনসার্ন, আমরা দলীয়ভাবে আমরা সেই কনসার্নটা শো করেছে এবং প্রকাশ্যে আমরা শোকজ করেছে এবং 24 ঘন্টার টাইম দিয়েছি। উনি 24 ঘন্টার টাইম দিয়েছেন না ফজলু ভাইকে, আর দুজনের কথা বলছেন, আমি ফজলু ভাইয়ের উত্তরটা দিই। এক মাসে মানে একদিনের জন্য টাইম দিয়েছে, ফজলু ভাই মনে করেছে একদিনের উত্তরটা দিতে পারবেন না বলে সে আরেকটা একটু সময় এক্সটেনশন চেয়েছে, সে আরো 24 ঘন্টা দিয়েছে এবং সে সেখানে তার উত্তর দিয়েছে এবং সেই উত্তরে দল সন্তুষ্ট হয় নাই।
দল যদি সন্তুষ্ট না, আপনি যেমন সন্তুষ্ট না, দলও সন্তুষ্ট হয় না বলে তাকে 3 মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে তার মধ্যে আরো গরুদণ্ড হতে পারতো, কিন্তু উনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার মুক্তিযুদ্ধ করে তাকে একটু লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে ওখানেই, যে প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনি যে কথাটাই বলছেন যে ধরেন ডক্টর শফিক সাহেব ধানের শেষ নিয়ে নির্বাচন করছে, মনে আছে আপনার? কিন্তু বিএনপির কেউ কি এখন পর্যন্ত পাল্লা নিয়ে, নৌকা নিয়ে, নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাই? বিকজ বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি। শফিক সাহেবরা তখন জোটে ছিল, ধানের শেষ নিয়ে করছে মিরপুর থেকে, রাইট? নির্বাচন করছে তখন জোটে ছিল, আপনারা ঐক্য ছিলেন, কিন্তু এটা আপনারা কখনো করেন নাই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন করেন নাই? বিকজ আপনারা একটা বিগ পলিটিক্যাল পার্টি। গণ অধিকার পরিষদ এখন অত বড় হয় নাই, এবি পার্টি এখন অত বড় হয় নাই, জামাত আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এই দলে যখন আমি দেখি যে আমি সত্যি আমি জানতাম না যে রুমিন ফারহানার বাবা যে ছিলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঠিক আছে, এবং আমার ফজলুল সাহেব যে এতগুলো ফোর্সে ছিলেন। রুমিন ফারহানার আব্বা সাংগঠনিক সম্পাদক পরে ভাসানীপন্থী ন্যাপে চলে গেছে। ভাই আমি একটু আগে আপনাকে কি বলছিলাম মনে আছে নি, যে রুট একটা শব্দ থাকে, ঠিক আপনি বুঝেন তো? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে যদি দেখে শুধু কিরে ফজর নামাজ বাবা উঠে নামাজ পড়তে চলে যায়, আস্তে তার ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে, তো কেন বিএনপিতে এই লোকগুলোকে, আমি ওনাদেরকে অনার করি, ওনারা যাক না, আওয়ামী লীগে চলে যাক, সমস্যা নাই, ওনারা বাম দলে চলে যায়, সমস্যা। বিএনপির মতো একটা মানে যে দলটা খুব মানে ফ্লেক্সিবল, ঠিক আছে, বেগম খালেদা যে ফ্লেক্সিবল, উনি অত রুড না, কট্টর না, তাহলে ওনারা কেন আসবে এখানে? ওনারা মেশানা একটা উদারপন্থী, আমরা সাধারণত বলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী ডান বামের মধ্যে। তাই মানে কি আওয়ামী লীগের নিয়ে আসবেন? না, আওয়ামী লীগের নিয়ে আসার কথাটা আপনি নেগেটিভ সেন্সে নিচ্ছেন। কথাটা শব্দটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একটা ভালো রাজনীতিবিদদের নিয়ে, ভালো রাজনীতি নিয়ে সংগঠিত করে একটা ভালো দেশের জন্য, ভালো জনগণের জন্য একটা ভালো রাজনীতি উপহার দেওয়ার জন্য। সিলেকশনের আওয়ামী লীগের ঢুকে ভালো, কিন্তু পরে পারফরম্যান্স বর্তমান আওয়ামী লীগের 300 জন পার্লামেন্ট মেম্বার, না 300 না, 295 জন ছিল তো, বা 5 জন তাও বিএনপি ছিল, 6 জন বিএনপি ছিল। এই 294 জনের মধ্যে একজনও কি ভালো পার্লামেন্ট মেম্বার ছিল না? একজন ছিল, একজন ধরলাম, 2 জনের বাদ। এই একজনকে কি আপনারা আগামী নির্বাচনে আপনার দল থেকে নিয়ে আসবেন? এটা আমার দল থেকে আগামীতে নিয়ে আসবেন না, সেই ব্যাপারে তো আমার দল অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। আমার এই আমাদের সামনে তাদের অবজারভার, প্রত্যেকটা দল তার পলিসি যখন নির্ধারণ করে তখন দলের একটা দলীয় সামগ্রিক জাতীয় কিছু পলিসি নির্ধারণ করে। আচ্ছা, এখন আমি পলিসি নির্ধারণের সময়কে, প্রত্যেকটা সময়কে ঐতিহাসিকভাবে বিচার করতে হবে। ওই সময়টা, ওই মুহূর্তে ওই দল কি করতে পারে সেটা হিসাবে আমরা সেটা অনুধাবন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ওই অভিজ্ঞতাটা নাই। এখন আমি একটু কলার সাথে কথা বলে তারপর আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি সহ আপনার প্যানেলকে আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের নিকট কয়েকটা বক্তব্যের কি একটু নেওয়া হইয়াছে। জি, আজকে তো নওয়াজ ফজলুর রহমান ভাই একশন নেওয়া হয়েছে, কিন্তু আপনি দেখেন নেতারা বলতে লন্ডনে গিয়ে ডক্টর ইউসুফ চেষ্টা দিয়ে এসেছে, এটা টুকুরি করেছে। এরপরে বলছেন কুকুর লেজ লড়াই, এখন লেজ দেখতেছি কুকুর লড়াই। এরপরে বলা হইয়াছে চীনের তালে হুয়া তারেক জিয়ার দেশকে, আমার ভাই রটে লাল, তারেক জিয়া তার ভাল। আমি আপনাকে একটা কথা বলি, আমার কথা শুনে। আপনি স্লোগান যেটা, সাবজেক্ট যেটা, এই যে এনসিপি বলেন বা গণ অধিকার পরিষদ বলেন, এই ধরনের এটাই আমাদের কথা। থ্যাংক ইউ। অবশ্য আর এই জন্য আমি আপনাকে একটা কথা এখন বলি, এটা যারা বলছে আজকে, এখন একদম ক্লিয়ার একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করি। ওনারা 4 জনই পলিটিশিয়ান ফর লং টাইম। এনসিপি, আমি নামই বলে দিলাম, এনসিপির পলিটিক্যাল অবস্থা আজকে কি অবস্থায় আছে আর 5 তারিখের পরে কি অবস্থা ছিল,
এক্সাম্পল আজকে কি অবস্থা আছে মানে আপনি মিন করছেন জনপ্রিয়তা অবশ্যই, কারণ ওখানে দেখেন Because attitude- নিউইয়র্কে যখন তাদের উপদেষ্টা দৌড়ানি আমরা কেন রুমিন ফারহানাকে নিয়ে ব্যারিস্টার মদুদ সাহেব এখন উনি কথা বলতে পারতেছে না। অ্যাটিটিউড ওই যে ফজলুর সাহেবকে নিয়ে কথা, উনি সিনিয়র মুক্তিযোদ্ধা, ওনাকে সম্মান করি, কথা বলতে পারতেছে না, শোকজ করা হয়েছে, 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে সকল পদ। অ্যাটিটিউড মনে রাখবেন যে ভারতের কোন রাজ্যে কেজরিওয়ালা নাকি কেজরিওয়ালা হ্যাঁ হয়েছে মুখ্যমন্ত্রী, কেন হয়েছে? অ্যাটিটিউড, জনপ্রিয়তা, শিষ্টাচার কথাটা বলছি যে নাহিদ বা তারা, হাসনাত, সরজিদ, তারা সবাই 5ই অগাস্ট অর্থাৎ নতুন বাংলাদেশকে আমাদের জন্য আনার সবচেয়ে বড় ভূমিকা তাদের ছিল, দের নো ডাউট। বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল, তাদের গণ অধিকার পরিষদেরও ছিল, বাট তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, এটা স্বীকার করতে হবে যে তারা ফ্রন্ট লাইনে ছিল, 6-7 জন 8 জন 10 জন যারা। কিন্তু তারা যদি সেই জনপ্রিয়তা আজকে কোথায়, আই বিলিভ তারা এটা যদি বুঝতে পারে তাহলে দে ক্যান বি পলিটিশিয়ান। ইফ নট, তারা সময়ের প্রয়োজনে একদিন হারিয়ে যাবে। আপনি দেখেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল হয়েছে, কিন্তু বহু দলের একজনই প্রেসিডেন্ট, একজনই সদস্য, একজনই সেক্রেটারি। বিকজ আপনার অ্যাটিটিউড, আপনার পলিটিক্যাল ডিপ্লোমেসি, মোরালিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আমি আপনার দয়া আছি, মোটামুটি ভালো আছি। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য? আমি একটা কথা বলতে চাই। বলেন। আসলে হচ্ছেটা কি, বিএনপির ভিতরে গাচ্ছি মেরে বসে আছে র এবং মোসাদের ডাইরেক্ট প্রেসিডেন্ট, যারা দিনে করতো বিএনপি আর রাতে করতো আওয়ামী লীগ। তাদের মধ্যে একটা হচ্ছে রুমিন ফারহানা। আমি বুঝতে পারি না যে আমার গর্বিত সন্তানেরা হাসানাত, নাহিদ, সার্জিস, আবু সাইদ মুক্ত, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল খেটে, জুলুম খেটে শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচারকে ক্ষমতা থেকে হটাইল, দেশকে রক্ষা করলো, নতুন স্বাধীনতা এনে দিল। আজকে সে যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়েও থাকে, রুমিন ফারহানা কোন ক্যাপাসিটিতে তাকে ফকিন্নির বাচ্চা বললো? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর থেকে রুমিন ফারহানা যে সমস্ত বক্তব্য রাখতেছে, প্রথম করলো কি, দিনে করতো বিএনপি, রাতে করতো আওয়ামী লীগ। হাসিনার কাছে 10 কাঠা জায়গার জন্য সে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল। রুমিন ফারহানা এখন বলতেছে এখন সে ঘর থেকে বাইরে দিতে ভয় পায়। আমি বুঝতে পারি না। আজকে যদি আমি বলছি আমি বলছি, যদি আমার এই বক্তব্য তারেক রহমান শুনে থাকেন, তাহলে যদি উনি এই যে কয়টা 10-15টা যে গাদ্দার আছে বিএনপির মেইন স্ট্রিমে, এইগুলাকে যদি ছাঁটাই করে ইন্টেলেকচুয়াল সার্কল, পলিটিক্যাল সার্কল, সিভিল সোসাইটি থেকে ভালো লোক এনে যদি রিপ্লেসমেন্ট করতে না পারেন, তাহলে ওনারও ভাবমূর্তি নষ্ট হবে। আর যদি করতে পারেন, জাতির আস্থা উনি ফিরে পাবেন। আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মদুদ সাহেব শুনছেন এবং যে এইটা উনি এক্সপ্লেইন করবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না, আমি যাচ্ছি আবার বাকিবের কাছে। আরেকটা বিষয়, তরুণ প্রজন্মের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, কারণ তারেক রহমান সাহেব যখনই উনি স্টেটমেন্ট দিচ্ছেন, উনি কিন্তু তরুণ ভোটার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন। তরুণ ভোটার যারা আগামীতে 5 লাখ 10 লাখ যাই যত 5 কোটি ভোটার হবে তাদেরকে নিয়ে, এবং মানে সবাই চায় যে তরুণরা ফ্রন্টে আসুক। তরুণরাই নতুন স্বাধীনতা এনে দিয়েছে এবং 71 তরুণদের ভূমিকা ছিল, 52 তরুণদের ভূমিকা ছিল। এই তরুণরা কিভাবে রাজনৈতিক শিষ্টাচার শিখতে পারে, যেটা আমরা অবশ্যই আশা করি না যে একটু একজন কলা যে কথাগুলো বলছেন, সেটা এনসিপির হোক, সেটা এবি পার্টির হোক, সেটা বিএনপির হোক, জামাতের হোক, যেই দলেরই হোক, আমরা চাই যে ধরেন আপনি একজন পলিটিশিয়ান, মানুষ আপনাকে ফলো করবে, আপনার কাছে কিছু অ্যাটিটিউড বলেন, ডিপ্লোমেসি বলেন, সো মেনি থিং শেখার জন্য কীভাবে? ধন্যবাদ ফারুক ভাই। তরুণদের নেতৃত্বেই তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে। 90-র আন্দোলনও কিন্তু স্বৈরাচারের জেলসাদের পতন, তখনও কিন্তু তরুণরা, ছাত্ররা তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে। 2018 সালে কোটা আন্দোলন করেছে ছাত্ররা, এবং সেই কোটা আন্দোলনের প্রেক্ষিতেই শেখ হাসিনা কোটা বাতিল করেছিল।
আবার আদালতের কারণে কিন্তু আবার কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এবং সেখানেও আমাদের তরুণরা আন্দোলন করেছে, দল মত নির্বিশেষে ছাত্ররা, ছাত্র জনতা সবাই কিন্তু এই আন্দোলনে জড়িত হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি, যখন জুলাইতে যখন আন্দোলনগুলো হচ্ছিল, তখন প্রত্যেকটা যে আপনার ভাষা ছিল প্রতিবাদীমূলক ভাষা, আপনার একবার ডিসিপ্লিন ছিল, একবার ছাত্ররা যে একবার নিরাপদ সড়কের আন্দোলন করলো, সেখানে দেখেছেন কিনা তারা প্লাকার্ড দিয়েছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আরও অনেক সুন্দর গ্রাফিটি তারা করেছে, সেখানে কিন্তু কোনো অশ্লীল ভাষা ছিল না। কেন এখন হচ্ছে? এখন দেখেন, এখন সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই যে মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তাদের মুখ থেকে আমরা মাঝে মাঝে এই ধরনের ল্যাঙ্গুয়েজ পাইছি না। এই যে দেখেন, আজকে কিন্তু হাসনাত অলরেডি স্টেটমেন্ট দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেছে রুমিন ফারহানার প্রতি যে ব্যক্তিগতভাবে তাকে একজন নারী হিসেবে যে আক্রমণ করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। সে কিন্তু তার এই বক্তব্য কিন্তু সে অলরেডি দিয়েছে, ক্লিয়ার করেছে, এবং সে বলেছে নারী হিসেবে কিন্তু ওনাকে রেসপেক্ট করতে হবে। একজন নারী হিসেবে তার অঙ্গভঙ্গি, তার পোশাক আশাক, চাল চলন নিয়ে এই ব্যাপারে রাজনীতি করার কারণে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। এই যে হাসনাত আব্দুল্লাহ যে উদারতা দেখিয়েছে, এটার মাধ্যমে যারা তরুণ পলিটিশিয়ান আছে তাদের এটা করা উচিত। আপনি এটা কি স্বীকার করেন কিনা যে ধরুন আমরা একজন কলার কিন্তু একটা অনেকগুলো ডায়লগ বলছে, আমি খুব এইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পাই। ধরেন আমরা 5 তারিখে যখন এখানে বসে টকশো করি, 6 তারিখে যখন টকশো করি, 4 তারিখে যখন টকশো করি, 1 তারিখে যখন টকশো করি, তখন আমরা একটা জিনিস মানে আমাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র, আগে বলতাম সেনাবাহিনী, আশ্বস্তল হচ্ছে ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মের কাছ থেকে এখনও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়েকটা, আমি সবাইকে বলবো না, গুটি কয়েক যে অ্যাটিটিউড করে, ডু ইউ থিঙ্ক এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? ওরা কিন্তু পলিটিশিয়ান এখন। না দেখেন, এইটা আপনি যে এইটা কিন্তু এই যে প্রশ্নটা আপনি করলেন, এই জবাবটা কিন্তু একটু আগে আপনি দিয়েছেন দর্শককে, যে অ্যাটিটিউড এবং তাদের যে বিহেভ, তাদের যে কমিউনিকেশনের মাধ্যমে পাবলিক ট্রাস্ট বিল্ড হবে। আমরা যারা লয়ের ছাত্র, আমরা লতে যখন আমরা পড়ি পার্লামেন্টারি সুপ্রিমেসি বা ভোট নির্বাচন কি, তখন আমাদেরকে থিওরিতে পড়ায় যে সুপ্রিম পাওয়ারের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণের তার পাওয়ারটা, অর্থাৎ ভোটের মাধ্যমে পাওয়ারটা যদি একজন প্রতিনিধিকে দেয় অন দ্য ট্রাস্ট, যে সে তাকে রিপ্রেজেন্ট করবে। যদি ট্রাস্টটা ভঙ্গ করে 5 ইয়ার্স পরে সে কিন্তু তার আর পাওয়ারটা তাকে দিচ্ছে না, ভোটটা দিচ্ছে না, সে তার ট্রাস্টটা কি বিশ্বাসভঙ্গের কারণে কিন্তু এটা ফিরিয়ে নিতে পারছে। এটাই হচ্ছে ডেমোক্রেসি। একটা জিনিস এখন আপনি যেটা বললেন, এই ভাষা, আপনার আচার আচরণ, চাল চলন, এগুলো যদি ঠিক না হয়, এটা জনগণই জবাব দিবে, জনগণই দেবে। আপনি দেখেন আমাদের শিক্ষণীয় কি, আপনি কি মনে করেন আজকের প্রজন্ম কি শিখতে পারে? আমাদের আজকের প্রজন্ম হচ্ছে যে শ্রদ্ধাশীল হওয়া, শিষ্টাচার মেনে রাজনীতি করা, রাজনীতির যে ডেকোরাম আছে, রাজনীতির যে কোড অফ কন্ডাক্ট আছে, একটা পারস্পরিক কথা বলার, এটা মেনে চলা উচিত। যেমন আমরা যখন কোর্টে যাই, আমরা কি বলি আদার পার্টি, সে কিন্তু আমার বিরোধী পক্ষের লোকই অ্যাড্রেস করতাম মাই লার্নেড ফ্রেন্ড, সম্মানের সাথে। কিন্তু আমরা কিন্তু একমত না, বাট আমরা কিন্তু রেসপেক্ট দিচ্ছি, দুজনের কাছে শ্রদ্ধার সাথে কথা বলতেছি। এখানে আমার একটু অবজারভেশন আছে। দেখো, মানে আমরা যে সময়টা তরুণ প্রজন্মের কথা বলছে, তরুণ প্রজন্ম তো হুট করে আসে না। আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তরুণ প্রজন্ম হুট করে আসে না। 5ই আগস্টের আগের তরুণ তারা, 5ই আগস্টের আগের তরুণ তারা, ওই সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় ইনফ্রাস্ট্রাকচার থেকে তারা এই পর্যায়ে এসেছে, তরুণ হিসেবে এসেছে। তারা যে শিক্ষাটা পেয়ে এসছে, ওই শিক্ষাঙ্গন থেকে যেটা শিখে এসেছে, এবং ওখানকে তাদের নীতি নৈতিকতা যা দেখে এসেছে, সেই দেখার দীক্ষিত শিক্ষিত ওই সকল তরুণরা এখন আপাততভাবে যতটুকু তাদের সক্রিয়তা থেকে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হয়ে অথবা সজ্ঞাবান হয়ে তারা রাজনীতি নেতৃত্ব দিয়েছে, তাদের ভিতর থেকে আনএক্সপেক্টেডলি কিছু জিনিস চলে আসছে যেটা আসা উচিত না। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের আগের যে শেখ হাসিনার আমলের অথবা তার আগে পূর্ববর্তী যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাডমিশন টেস্ট দিলে দেখা যায় যে অনেকে পাসই করে না। সেই শিক্ষার্থী কিছু এক জায়গায় মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন অটো পাস হয়ে যায়। সেই জায়গাতে আমাদের নৈতিক শিক্ষার অভাব ছিল, রাজনৈতিক শিক্ষার অভাব ছিল। বিশেষ করে ছাত্র সংগঠনগুলিতে, মানে ওই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো নির্বাচিত না থাকার কারণে ছাত্রদের যে রাজনৈতিক চর্চা করা অভাব ছিল। সেই কারণে তরুণ প্রজন্ম ওইভাবে আসে না। বাট নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে তরুণদের অনেক বিপুল সম্ভাবনা আছে।
থ্যাংক ইউ। তারা যদি এই সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করে, আমি জাস্ট একটা অবশ্যই কোশ্চেন তারা করে আমি পারবে। সুমন ভাইয়ের কাছে চলে যাব। মানিক সাহেব যিনি বার্মিংহাম থেকে ফোন করছেন, যে এই রুমিন ফারহানকে নিয়ে যে মন্তব্যগুলো করছেন, এই বিষয়ে আপনার মন্তব্য? রুমিন ফারহানা নিয়ে, হ্যাঁ, ওনাকে নিয়ে যে মন্তব্যগুলো করছেন, যে মন্তব্যগুলো আমি আবারও আনছি, উত্তর আমি খুব ওয়ান কোশ্চেনের উত্তর হচ্ছে সিঙ্গেল উত্তর, সেটা হচ্ছে যে রাজনৈতিক যত রুমিন ফারহানা সহ সবার রাজনৈতিক নেতাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সংযত হইতে হবে এবং অবশ্যই আমাদের মানে রেসপেক্টের রহিত উনি যেটা করেছে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত, এবং সেই ক্ষেত্রে এখন আগামীকালকে তো আওয়ামী লীগ না মানে সব জায়গায় বলবে রুমিন ফারহানা উনি কিন্তু একজন বিজ্ঞ লয়ারও, তাই না? উনি একজন লয়ার, কিন্তু ভুলের ঊর্ধ্বে না, না উনি যে উনি ফকিরের বাচ্চা বলছে প্রেক্ষাপটের প্রেক্ষিতে যে মানে সুমন বলেছে যে তাকে রাগান্বিত করা হয়েছে, ওই পরিস্থিতি করেছে, ফকিরের বাচ্চা ওই জায়গাটাতে এখনো উঠতে পারেন না। উনি ফকিরের বাচ্চা বলছে, এটা বাদ দিলাম, এটা ঠিক আছে, এটা বলতে পারে, ধরে না আপনার কথার সাথে আমি ধরে নিলাম, বললো কিন্তু আগে খারাপ ভালো ছিলাম, এখন খারাপ আছি না। এই জিনিসগুলো এটা কি আপনাকে বলো বিএনপির জন্য একটা ইয়ে না? না এটা হ্যাঁ, এটা এভাবে হয়তো মানে আমি আবারও বলছি যে উনি যখন বলে টকশোতে যখন অনেক কথাবার্তা বলতে গিয়ে দেখা যায় যে সব কথার সাথে কিছু কিছু জিনিস কন্ট্রাডিক্টরি চলে আসতে পারে হিউম্যান বিং আপাতত দৃষ্টিতে। আমি বলছি যে ওই জায়গায় সে না, আমার যতটুকু মনে পড়ে ওই টকশোতে সে বলার চেষ্টা করেছিল যে বর্তমান সরকার তার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না এবং প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে রাস্তায়, গাড়িতে, এবং মধুপুর জঙ্গলে তখন ধর্ষণের দিকে রাস্তায় অনেক কিছু এই জিনিসগুলো এখনো দেখি না। তখন সে বলতেছে এখনো আমরা জাহাঙ্গীরনগরের সেঞ্চুরি, এখন আমি আসতে ভয় পাই। আপনি বলেন এই জায়গাটাকে সে ইন্ডিকেট করতে আমরা এখন ভয় পাই, ওনার কথাটা ভাই আমার মেজাজ খারাপ বুঝলাম না, আমরা এখন ভয় পাই, কিন্তু আমরা জাহাঙ্গীরনগরে 100 সেঞ্চুরিতে ভয় পাই না, উনি তখন ভয় পাই নাই। আমি বলছি যে ওই জায়গাটা থেকে উনি বলার চেষ্টা করছেন, এই জায়গায় একটু আমাদের দ্বিমত করতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে প্রফেসর ইউনূস কোন অবস্থায় দেশের ক্ষমতা নিয়েছেন। অন্য কোনো দেশ হইলে হয়তো গৃহযুদ্ধ লেগে যেত, আপনার আইন শৃঙ্খলা বাহিনী যে ভেঙে পড়ছে। আমি বলছি সেটা, কিন্তু উনি বলতে চাচ্ছিল যে যে অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, সেইটা আগের অবস্থার চেয়ে খারাপ হতে পারে, এবং এটা এমন অবস্থা দিয়ে যাচ্ছে উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, সাবেক মেম্বার অফ পার্লামেন্ট, ব্যারিস্টার, সচেতন মানুষ, সবসময় টকশো করে। উনি তো ওনার ভালো জানার কথা যে প্রফেসর ইউনূস কোন অবস্থায় দেশের রাষ্ট্র ক্ষমতা নিছে, পুলিশ কোথায় ছিল, আর্মি কোথায় ছিল, রাস্তা ছাত্র ট্রাফিক মেনটেন করছে। আমার কথা ঠিক, আমি আবার পয়েন্ট, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলি, কিন্তু সে যে জিনিসটা বলা যায় ওই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি হুট করে খুব খারাপের দিকে যাচ্ছিল, ওই যাওয়াটাকে সে বলতেছে যে এইরকম যে যাইতে থাকে, উনি কিন্তু ওনার জায়গা থেকে দায়িত্বশীল বক্তব্য দেন নাই এজ এ পলিটিশিয়ান হিসেবে, উনি কিন্তু দায়িত্বশীল বক্তব্য দেন নাই। সেটা বোঝা যায়। আমি আপনাকে তার মানে আমাদের রুমিন ফারহানা আফা যখন জাহাঙ্গীরনগরের সেঞ্চুরি মানিকের কথা আমরা মনে আছে, কালো তখন ভালো ছিল, তার মানে ভালো ছিল উনি। যখন আমরা দেখেছি যে এমসি কলেজের মধ্যে সন্তানের সামনে মাকে রেপ করছে, বেঁধে রেপ করছে, তখন ভালো ছিল। আপনার মনে আছে সাগর উনি ফিস করছে, তখন উনি ভালো ছিল আমার মনে হয়। 7 মার্ডার নারায়ণগঞ্জে উনি ভালো ছিল নাকি? আমি ছোট্ট একটা ব্রেক থেকে এসে এই বিষয়ে আরেকটু কথা বলবো, এমন কথা বলবো ডাকসু নির্বাচনী। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা পলিটিক্যাল শিষ্টাচার, রাজনৈতিক যে শিষ্টাচার, অর্থাৎ একটা জিনিস কি জানেন, যারা দেশকে চালাবে, সমাজকে চালাবে, আমাকে নেতৃত্ব দিবে, তারা যদি কথা বলতে না পারে, তাদের কথা যদি কথার মধ্যে রুডনেস, মৌড, তাদেরকে যদি হাসিনার এখন একটা ব্যঙ্গাত্মক ছবি বাইরে হচ্ছে না, দেখলাম না যে এভাবে দেখাচ্ছে খেয়ে ফেলবো তোকে, এটা আমরা পলিটিশিয়ানদের কাছ থেকে চাই না। আমরা চাই পোলাইট। আমরা ভুল করব, আপনারা ভুল করবেন, কারণ আপনারা নেতা। যাই হোক, আমরা এই বিষয়ে আরও কথা বলবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন।